আল্লাহ যে আছে এটা বোঝার জন্য প্রত্যেকের হাতটা একটু উঁচু করতে হবে। হাত, আমরা এই হাত যে আল্লাহ দিয়েছে, এই হাতের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। একটু একটু রাখি, খুব ইন্টারেস্টিং জিনিস যে হাতের মধ্যে নিদর্শন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে? কয়টা? ভেরি নাইস। আরবি যারা জানে, আরবি হাতের প্রত্যেকের হাত, আমি আসার সময় নোবেলের হাতটা আমি চেক করলাম যে ঠিক আছে না নাই, অটোওয়ালার হাতটা দেখলাম, আরো কয়েকজন বন্ধু বান্ধবের হাতটা দেখলাম। বলতেছে হাত দেখতেছে কেন? আমি বলছি হাত দিয়ে আজকে শুরু হবে। হাতের মধ্যে দুইটা সংখ্যা আছে, আরবি দুইটা সংখ্যা। যে কোনো হাত, ডান হোক আর বাম হোক, একটা একদম একটু সাইড করা একটা একের মতো একটা জিনিস আছে না, একের মতো। দেখি একটু হাতের দিকে দেখি। আচ্ছা, তার পাশে দেখবো যে এরকম করে মানে দুই টাই বাঁধলে যেরকম হয় এরকম করে একটা জিনিস আছে। এই একের মতো যে একটা যে রেখা আছে সেটা হচ্ছে এক, আর এই যে টাই বাঁধার মতো যেটা এটা হচ্ছে 8। 1 আর 8 মিলে 18 না? 1 আর 8 কত হয়? কত? 18। 18কে উল্টাইলে কত হয়? কত? 81 আর 18 যোগ করলে কত হয়? কত? হ্যাঁ, 99। আল্লাহর নাম কয়টা? কয়টা? আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, এবার একটা বিয়োগ করি। 81 থেকে 18 বিয়োগ করলে কত হয়? কঠিন। 81 থেকে 18 বিয়োগ করলে কত? ক্যালকুলেটর মাথায় আসতেছে না? কত? কত? 63। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন কত বছর? কত? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলি না কেন? মানুষের যে হার্ট আছে, আচ্ছা বলেন তো আমাদের হার্ট শরীরে একটা না দুইটা? হার্ট কয়টা? বিয়ের আংটি কি ডান হাতে পরে না বাম হাতে? হ্যাঁ, যারা বিয়ে হয়নি তারা জানে না, কিন্তু যাদের হয়েছে কোন হাতে পরে বিয়ের আংটি? বাম হাতে। বাম হাতের এইটা ফিঙ্গারে পরে না, এইটা না এইটা, এই যে রিং ফিঙ্গার, যেই জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালীটা এটা হার্টে গিয়ে মিশে। হার্টে অনেকে মনে করে যে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে। নো, বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এইটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি, ইসলামে এটা খুব উৎসাহিত করছে তা না? তা একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পরি, এবং সেই আংটিটার রাস্তাটা হার্টে গিয়ে মেশে। খুব ইন্টারেস্টিং জিনিস। হার্টকে কেউ যদি ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে, মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায় তাহলে তার যে স্ট্রাকচারটা হবে এটা আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচার হয় তার মতো হয়ে যায়। বুঝি নাই তো কি বলছি? বুঝতে পারছি? হার্ট যেখান থেকে পাম্প শুরু করে, এই যে হার্ট যে প্রতি মুহূর্তে বিট করতেছে, ধুক 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 করতেছে, এটা কি কাউকে বলতে হচ্ছে? অটোমেটেড করতেছে না? তা যেই জায়গা থেকে এই বিট শুরু হয় সেই জায়গাটা তুমি মাইক্রোস্কোপের নিচে দেখে একদম কাঠামোটা মিলানোর চেষ্টা করি, দেখবো যে আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচারটা হয় সেটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায়। আজ থেকে প্রায় 100 বছর আগে একটা জেলের মধ্যে বসে একজন বই লিখতেছে। তা উনি যে বইটা লিখতেছে সেটা পরবর্তীতে নোটবুক আকারে আসছে। নোট, এরকম একটা নোটবুক আকারে আসছে। তো সেই নোটবুকের মধ্যে উনি লিখছে যে বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কিভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দেশের যে কালচার আছে, যে সংস্কৃতি আছে, এটাকে ধ্বংস করে আস্তে 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 তারা ওই দেশগুলোকে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। আজ থেকে 100 বছর আগে একটা জেলের মধ্যে একজন মানুষ লিখতেছে। ওনাকে যে জেলে ঢুকাইছিল তার কারণ হচ্ছে উনি এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছিল। তখন যাদের স্বার্থে আঘাত থাকতেছিল ওরা বলতেছে এই লোক যদি বাইরে থাকে আর যদি এরকম করে কথা বলতে থাকে তাহলে তো মানুষজন আমাদের কায়দা কানুন ধরে ফেলবে। কায়দা কানুন যদি মানুষজন ধরে ফেলে তাহলে মানুষজনকে আমরা হচ্ছে তাদের যে ঐতিহ্য, তাদের যে কৃষ্টি সেখান থেকে ধ্বংস করে কিভাবে তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে দাসে পরিণত করবো, এটা কিভাবে করবো?
এইটা করার ক্ষেত্রে বড় বাধা হচ্ছিল ওই লোকটা। তখন ওনাকে কি করলো, যে আপনাকে হচ্ছে যে বিভিন্ন আপনি মানুষজনকে হচ্ছে ফুসলায় ফাসলায় খারাপ করতেছেন, এই জন্য আপনাকে হচ্ছে জেলে পাঠায় দিল। তা তখনকার সময়ও এখনকার সময় আয়না ঘরে যে অবস্থা হয়, তখনকার সময় লোক এত খারাপ ছিল না। দেখা যায় তো জেলের মধ্যেও মোটামুটি মানবিক যে মানুষের প্রতি যে একটা কর্তব্য দায়িত্ব, সেটা পালন হইতো। তো ওইখানে উনি লিখতেছে যে কিভাবে এই বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশের যে ঐতিহ্য সংস্কৃতি, এটাকে ধ্বংস করে দাসে পরিণত করবে। তো ওইখানে উনি একটা ইন্টারেস্টিং জিনিস লিখছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ সামগ্রিক যে একসাথে থাকা যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলো ভাগ হবে। উনি লিখতেছে, দেখেন আপনি, ইন্টারেস্টিং। কি কারণে? একটা ফ্যামিলি ভেঙে যদি 2টা 3টা 4টা হয়, প্রত্যেক ফ্যামিলিতে আলাদা চুলা হবে, আলাদা ফ্রিজ হবে, আলাদা রাইস কুকার কারি কুকার লাগবে, আলাদা টেলিভিশন লাগবে। তার মানে প্রত্যেকটা আলাদা 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 জিনিস। তখন আলাদা যত জিনিস হবে তত জিনিস বিক্রি হবে, তত আস্তে আস্তে মানুষ কি হবে, ওই জিনিসগুলো কিনতে থাকবে এবং দেখা যাবে যে কোম্পানিগুলোর বিক্রি ক্রমাগত বাড়বে। এবং মানুষ আজ থেকে আপনি চিন্তা করেন 30-40 বছর আগে আমাদের মা বাবারা, আমাদের চাচা চাচিরা কত অল্প ইনকাম করতো, কিন্তু কত সুন্দরভাবে পরিচালিত হইতো পরিবারগুলো। এখন যে পরিবারগুলো নষ্ট হয়েছে, এইটার পিছনের ইঞ্জিনিয়ারিং আজ থেকে 100 বছর আগেই লেখা হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা, সেটা হচ্ছে আমরা এখন মনে করি কি যে না, ফ্যামিলি যদি আলাদা থাকে তাহলে সবাই নিজের মতো থাকবো। নিজের মতো থাকতে গিয়ে আপনি দেখেন আপনি দাসে পরিণত হয়েছেন। কিরকম? ফ্যামিলির দেখা যাচ্ছে যে হাজব্যান্ড কাজে গেছে, ওয়াইফও কাজে গেছে, বাচ্চাকে মানুষ করতে দিছে হচ্ছে কাজের যে সহায়তাকারী যে আছে তাদের কাছে। এবং বিজ্ঞানীরা এখন জানে প্রথম 3 বছর বাচ্চা যা দেখে যা শোনে প্রত্যেকটাই তার ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে দামি। একটা বাচ্চা পরিবেশ থেকে শেখে। এখন আপনার বাচ্চাকে যদি আপনি কাজের যে গৃহ সহায়তায় যে আপা বা খালাকে রাখেন, তার কাছে যদি রাখেন, ওই বাচ্চা যা শিখবে, ওই বাচ্চা যদি মায়ের কাছে থাকতো, নিজের বাড়ির দাদির কাছে থাকতো, নানার কাছে থাকতো, তাহলে ওই বাচ্চা কত অসাধারণ হইতো। এবং এই জিনিসটা প্রথমে কেউ বুঝতে পারে নাই, না বুঝে মনে করছে আমরা স্মার্ট হব, সবাই কাজে যাব, 100% উন্নতি হবে। ঘন্টা উন্নতি হয়েছে। আপনি প্লাস মাইনাস করে খাতা কলম নিয়ে লেখেন, হাজব্যান্ড চাকরি করে ভেরি নাইস, ওয়াইফ চাকরি করতে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি কসমেটিক্সেই শেষ। এবং দেখেন একটা গোটাল মাফিয়া চক্র কিভাবে কাজ করতেছে, এটা বুঝার জন্য খাতা কলম নিতে হবে। আমি কিন্তু ধরবো কিন্তু দেখেন যে কিভাবে গোটাল সিস্টেমটা ধ্বংস করছে। আপনার ওয়াইফ বাইরে যাবে, যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করবে। ইসলামে তো হারাম বাইরে যাওয়া, মানে বাইরে যাওয়া হারাম বলতে আমি বুঝাচ্ছি হাজব্যান্ড ছাড়া যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই, বাইরে চেহারা দেখানোর, সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়মে ইসলামে নাই। কিন্তু কি করতেছে, বিভিন্ন কসমেটিক্স মাখতেছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখতেছে। আপনার মনে হইতে পারে কি এমন হয়েছে, শুনেন। ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দেয়, লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ, মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওই রকমই থাকবে। মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কিভাবে তৈরি হয়, অবাক হয়ে যাবে। আপনারা ভেড়াকে চিনেন? ভেড়া, এই যে গরু ছাগলের মতো ভেড়া, ভেড়ার যে স্কিন আছে, স্কিন এই যে চামড়া পশমের নিচে, ওইখানে এক রকমের গ্রন্থি আছে। গ্রন্থি কি একটা সহজ করে বলি, ওইখানে এক রকমের ধরেন যে ওই যে ছোটবেলায় আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না, এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম, এইরকম স্কিনের মধ্যে এক রকমের গ্ল্যান্ড আছে, গ্রন্থি আছে। সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয়। লিনোলিক, খালি নামটা খেয়াল রাখেন। ওই জিনিসটা কি জানেন, ওইটা হচ্ছে অনেকটা ওয়াটার প্রুফ। তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার প্রুফ হচ্ছে, এটার কারণ হচ্ছে ওইখানে ওই যে ভেড়ার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায়, ওই জিনিসটা ওইখানে আছে। তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা? সমস্যা আছে। এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল, সেইটার মধ্যে যে উপাদান, এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স, এই যে শরীরের রং ফর্সাকারী হ্যান ত্যান, এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে। প্যারাবেন,
এবং এই উপাদানগুলো এত ডেঞ্জারাস, দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায়। যে আপনি কি করছেন, হ্যাঁ যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলসা হবে, হ্যাঁ আলসা হবে, কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ইমব্যালেন্স করে ফেলে। এবং তখন কি হয়, আলসা হয়ে গেল মেয়ে যখন আলসা হয়ে যাবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সমালোচনা শুরু হয়ে গেল। এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি, এখান থেকে শুরু। কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি দূরবে। সত্যি কথা বললাম। আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে, ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না। কেন? কারণ সবাই কাজে ব্যস্ত, পড়ায় ব্যস্ত। যখনই কাজ নাই, পড়াশোনা নাই, কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, দেখবেন এই লোকগুলো সবচাইতে বেশি গাঞ্জাম তৈরি করে। এই যে সোসাইটি সারা দেশে যে ধান্দাবাজি চান্দাবাজি যে শুরু হয়েছে, এইটা ওই যে জেলে যে লোকটা ছিল 100 বছর আগে যে লিখতেছিল সেই বইয়ের মধ্যে আছে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ দেখেন, আপনি এই গোটাল জিনিসটা যখন মিলাবেন অবাক হয়ে যাবেন। আমি তো মাথায় মাথায় মিলাই ফেলছি, আপনারাও মিলাবেন। দেখেন ওই যে নারী যিনি হচ্ছে কসমেটিক্স ব্যবহার করলো, কি করলো, হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেল, কাজে কর্মে মন বসে না, বাসায় অলস বসে থাকে, শয়তানি বদমাশি শুরু হয়ে গেল। তারপরে দেখেন কি হয়, বসে থাকলে কিছু না কিছু তো করাই লাগে। এই যে সবাই মোবাইলের মধ্যে যে নেশায় পড়ছে, এই নেশার পিছনে দায়ী হচ্ছে ইঁদুরের সাথে তৈরি হওয়া একটা গবেষণা। ইঁদুর চিনেন? ইঁদুর, এই কথা কন না কেন? আজ থেকে 75 বছর আগে দুইজন বিজ্ঞানী, শোনেন খুব ইম্পর্টেন্ট, এই আজ থেকে 75 বছর আগে দুইজন বিজ্ঞানী একটা ল্যাবরেটরিতে কয়েক শত ইঁদুর নিয়ে চিন্তা করতেছে যে এই ইঁদুরগুলো কোন সময় সবচেয়ে বেশি মজা পায় সেই জিনিসটা দেখতে হবে। তখন করছে কি, ইঁদুরের যে মাথা আছে না, এই যে এখানে মাথার নিচে ওরা একটা হচ্ছে যে সিম কার্ডের মতো, বোঝার জন্য বলছি, সিম কার্ড যেমন আপনি মোবাইলে ঢুকান, এইরকম একটা সিমের মতো একটা জিনিস, ইলেকট্রোড বলে, সেটা ঢুকাই দিছে। তারপরে করছে কি, ওইটার সাথে একটা তার লাগিয়ে একটা পর্দার মধ্যে কানেক্ট করে দিয়েছে। এবং ইন্টারেস্টিং জিনিস, ওরা দেখতেছে যে ইঁদুরগুলো কোন সময় কি কাজ করে। ধরেন যে একটা ইঁদুর আর একটা ইঁদুরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে একসাথে, তখন তাদের যে ভালো লাগার অনুভূতিটা ওইখানে রেকর্ড হচ্ছে। ধরেন যে একটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে খেলাধুলা করতেছে, তখন তার একটা রেকর্ড ওইখানে হচ্ছে। ওরা এরকম করে দেখতে দেখতে দেখলো যে কোন কাজটা ইঁদুর সবচেয়ে বেশি মজা পাচ্ছে। দেখলো যে সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেই কাজটায়, সেই কাজটা তখন তারা আলাদা করছে। করার পরে ওরা করছে, আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করি তো। কীরকম? একটা হচ্ছে যে লিভার মানে কি, আমি সহজ করে বলি, আপনি ওই যে চিনেন তো, কি বলে এটার নাম, আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে হচ্ছে যে ওইটাকে বলে যে ট্রলি টানার জন্য যে লম্বা একটা ব্যবহার করি না, এই যে হ্যান্ড ব্যাগ, এটা বুঝতে পারছেন? আরো সহজ করে যদি বলি, ধরেন যে একটা ধরেন যে লম্বা ওই যে ছাতার মতো যে হ্যান্ডেলটা আছে, সেইটাই ধরেন একটা লিভার। তা ওই লিভারটা করছে কি, কানেক্ট করে দিয়েছে যেই জায়গাতে ইঁদুরগুলো সবচেয়ে বেশি মজা পায়, সেই জায়গাতে লিভারটা রাখছে। ওই জায়গায় যদি ইঁদুর পা দেয়, ওই জায়গায় যদি টাচ করে, সাথে সাথে ওর আনন্দের একটা অনুভূতি আসবে। বোঝার চেষ্টা করেন, খুব ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা এরকম করে সেট করে রাখছে ল্যাবরেটরির মধ্যে। একটা ইঁদুর গিয়ে একবার দিল, বা মজা লাগতেছে, 2 বার 5 বার 10 বার। একটা ইঁদুর যায় আরেকটা ইঁদুরকে কানে কানে বলে যে এরকম একটা মজার খেলা পাওয়া গেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আরেকজন আসলো, কয় হ্যাঁ হেভি মজা। তারপরে 2 জন যে আরো 10 জনকে ডেকে নিয়ে আসে, কয় এই যে দেখো কত মজা। বিজ্ঞানীরা চিন্তা করলো, দেখি তো কি করে এরা। 100 জায়গায় 500, 1000, 2000 ইঁদুর এক জায়গায় রাখছে। এবং প্রত্যেক জায়গায় ওইরকম ইলেকট্রোড, মানে ওই জায়গায় টাচ করলে সে মজা পাবে, টাচ করলেই মজা পাবে। ভয়ঙ্কর দিক, 24 ঘন্টা গেল, 3 দিন গেল, 7 দিন যাওয়ার পরে যে ইঁদুরগুলো ওই যে ওইখানে টাচ করলে মজা পায়, প্রত্যেক দিন প্রায় 2500 বার করে ওই জায়গায় টাচ করে। এবং এই টাচ করতে গিয়ে তারা এত মজা পাচ্ছে, খাওয়া বাদ, খেলাধুলা বাদ, ঘুম বাদ, সব কিছু বাদ। আজ থেকে 75 বছর আগে এই গবেষণাটা হয়েছিল। হওয়ার পরে এই গবেষণা তো একদম কাগজে, কত আর্টিকেল, কত জায়গায় কতজন পড়বে, প্যাকেট বন্দি ছিল। 50 বছর পরে, এটা বলতেছি 75 বছর আগের কথা, 50 বছর পরে একজন লোক চলে আসলো, জাকারবার্গ। সে বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর এদেরকে ডাকলো, ডেকে বললো যে দেখেন তো এমন কোনো বুদ্ধি আছে যে খুব মজা লাগে এরকম কিছু? বলছে যে ঠিক আছে আমরা দেখতেছি।
ওরা পড়তে 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 খুঁজতে খুঁজতে ওই আর্টিকেল খুঁজে পেয়েছে। বলছে ইঁদুর যে আছে, এই ইঁদুর হচ্ছে ওই জায়গায় টাচ করলে দেখা যায় যে এরকম মজা লাগে। তাইলে হ্যাঁ এরকম আছে। বলছে আচ্ছা ইঁদুরের যে এই টাচ করলে মজা এটাকে মানুষের সাথে করে দেওয়া যায় না? কয় এটা করা যাইতে পারে। কয় দেখেন তো। ওরা কাছে আমাদের একটু টাইম দেন, 4 সপ্তাহের মতো টাইম দেন, 1 মাসের মতো টাইম দেন। ওনারা সবাই মিলে গবেষণা করতেছে কি করা যায়, কিভাবে এটা মজা করা যায়। 3 সপ্তাহ পরে ওরা বলছে আমরা বুদ্ধি পেয়ে গেছি। বলছে কিরকম? বলছে যে ইঁদুরের যেরকম এই জায়গায় টাচ করলেই মজা লাগে, এইরকম কয়েকটা বুদ্ধি আমরা বের করছি, যেই বুদ্ধিগুলো যদি আপনি হচ্ছে যে দেন তাহলে দেখা যাবে ওই মেশিন তো প্রত্যেকের হাতে যদি খালি দেন তারপর দেখবেন যে সবাই কীরকম টাচ করা শুরু করে। বলছে কীরকম? বলছে যে প্রথম যেটা করতে হবে, যে যেইটাই দেবে সেইটাতে তার লাইক দেওয়া লাগবে। বলছে লাইক মানে? কয় যে খুব ভালো লাগতেছে। কয় যত লাইক তত মজা, তত সে খালি ওই ক্যাচটার মধ্যেই যাবে। বলছে তাহলে তো এটা করা যায়। লাইক সিস্টেম চালু হইলো। তারপরে বললো যে আচ্ছা কোন জিনিসটা বেশি মজার? বলছে ঝগড়াঝাটি বেশি মজার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে এমনভাবে মেকানিজম করো, একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগাই দাও, যে কোনোভাবে গ্যাঞ্জাম তৈরি করে দাও, ওই গ্যাঞ্জাম থেকে 10 জন 50 জন 100 জন ওইখানেই মারামারি। কয় মারামারি করার জায়গা কই দিবেন? কয় একটা সেকশন বানিয়ে দিব, উপরে জিনিস থাকবে, নিচে হচ্ছে মারামারি করার জন্য ইচ্ছা মতো। বলছে মারামারি করার আরো বুদ্ধি আছে। কি? চাইলে নাম দিয়েও করতে পারে। কেউ যদি চায় যে নাম আমি নিজের মানে ঠিকভাবে রাখবো না, ওইটাকে কি বলে যে হচ্ছে যে পরিচয় গোপন রাখবে, তাও আছে। কয়েছে খুব ভালো। এইরকম করে ওরা কইলো যে আচ্ছা ঠিক আছে এইরকম করে না হয় দিলাম। তারপরে কি করা যায়? বলতেছে শুনেন আরেকটা বুদ্ধি আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ডিভাইসটা যে আপনি ওদেরকে দেবেন, এইটা আপনি এমন একটা সিস্টেম করেন যেই সময় ওরা সবচেয়ে একা থাকে সেই সময় তারা যাতে ব্যবহার করে। বলছে কেন? বলছে দিনে সবাই মিলে ফ্যামিলি সবাই পরিবারের একসাথে থাকলে কিভাবে করবে, তাহলে কি করা যায়? বলে যে রাতের বেলা রেট কমায় দেন। আজ থেকে বোধহয় 20-25 বছর আগে শয়তানি একটা সিরিজ চলে আসলো না, ডিজুস না কি নাম, মোবাইলে 25 পয়সা না 50 পয়সার একটা সিস্টেম ছিল। আমরা তখন বোধহয় ইন্টারে পড়তাম, যে একবার ফোন করলে যতক্ষণ মোবাইল কাটবে না কথা কইতে পারবে, একটা কলে একবার। এরকম একটা সিস্টেম অনেকে যারা 20-25 বছর আগে আছে তারা জানবে যে এটা কি কেমন নিয়ম। হ্যাঁ, কিন্তু মোবাইল কাটলে আবার নতুন করে টাকা দেওয়া লাগবে। মানে যমুনা নদী পার হইলে ব্রিজ দিয়া টোলের টাকা দেওয়া লাগবে না, এরকম একবার ফোন দিলেই টাকা কেটে নিবে। ওকে ফাইন। মোবাইল কানের মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দিল। বলছে ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল কানেই রাখে, চার্জ শেষ হয়ে যায়, তারপর আবার চালু করে। তো সবাই মনে করতেছে কোম্পানি তো খুব ভালো কাজ করতেছে। কোম্পানি বলতেছে আমরা সবাইকে একসাথে যোগ করতেছি, কানেক্ট করতেছি। হ্যাঁ ভালো ভালো কাজ করা যায়, কিন্তু খারাপটা কীভাবে হয়েছে সেটা দেখেন। এরপরে কি হইল? আস্তে আস্তে যখন সবাই কথা বলা শুরু করে দিল, তখন বললো যে ঠিক আছে এবার দাম একটু বাড়ায় দাও। দাম বাড়াই দিল। নেশা যখন হয়ে যাবে, চা প্রথমে আমাদের উপমহাদেশের লোক ব্রিটিশরা মাইকিং করে খাওয়াইতো, আর এখন আমরা হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে কিনে খাচ্ছি না। এইরকম প্রথমে ওরা একটা ফ্রি জিনিস দেয়, দেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন তারপরে আপনাকে ওইখান থেকে ব্যবহার করবে। কীরকম সেটা বুঝেন। আমরা অনেকেই বলে যে ভাই ফেসবুক ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ, কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারাবেন। আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল, তারপর মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিল, তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে, তার 1 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম, সময়। তা আমরা সবসময় কি জিনিস চিন্তা করি জানেন? সময়ের কোনো দাম নাই। কথা যে ফ্রি, টাইম তো ভাই ফ্রি। নো, বোঝার চেষ্টা করেন। সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম। এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস, রিল, তারপরে হচ্ছে ওইটাকে কি বলে শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লস করতেছেন, কোনো লাভ হইল না। শিখলেনটা কি? ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছি। কোম্পানিগুলো ওই যে 1925 সালে 100 বছর আগের ঘটনা বলতেছি, ও লিখে গেছে যে কি কি হবে, আর 75 বছর আগে যে গবেষণা ইঁদুরের উপর হয়েছে সেইটাতে আসি। এখন শুনেন, ওই যে গবেষণা থেকে দেখা গেল যে যত লাইক তত মজা, ঠিক না? বিজ্ঞানীরা তারপরে করলো কি, আমাদের এখানে অনেকের মধ্যে মোবাইলের কিন্তু হাতে দেখা যায় মোবাইল আছে। মোবাইলকে ভালো কাজে লাগায়, আবার খারাপ কাজেও লাগায়। খারাপ কাজে মোবাইল ব্যবহার করার সম্ভাবনা কখন বেশি সেটা বলি। আপনি যখন একা থাকবেন শয়তান এসে ধরবে। এই জন্য নামাজ জামাতবদ্ধ পড়তে একসাথে সবাইকে সাথে নিয়ে উৎসাহিত করছে, কারণ একসাথে ভালো কাজগুলো তুলনামূলক বেশি হয়, খারাপ কাজগুলো তুলনামূলক কম হয়।
এবং দেখবেন যে আল্লাহ কিন্তু জানে যে রাতের বেলা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য দেখবেন ইসলাম মাগরিবের পরের দিনের প্ল্যানিং শুরু করে দিয়েছে। ইসলামে কিন্তু এই যে আজকে মাগরিব হয়ে গেছে না, নতুন দিন শুরু হয়ে গেছে। আজকে যদি চাঁদ উঠতো তাহলে তারাবির নামাজ আমরা আজকে পড়তাম। তারাবির নামাজ পড়তাম মানেটা কি? মানেটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরিবের পর এবং শেষ হয় মাগরিবে। মাগরিব টু মাগরিব ইসলামী দিন। আর বাংলা যে দিন সেটা শুরু হয় সকাল থেকে তারপরের দিন। আর ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টীয় যে দিন আছে সেইটা অনুযায়ী হচ্ছে 12টার পরে। দেখেন রাত 12টার পর্যন্ত জেগে আছে, 12টা 1 মিনিটে কেক কাটতেছে, অমুক করতেছে। ওই সময় ঘুমানোর কথা এবং ওই সময় না ঘুমানোর কারণে দেখা গেল সে ওই সময় উঠে একটা প্রোগ্রাম করতেছে, ওই সময় হচ্ছে গল্প গুজব করে আন্দাজে টাইম লস করতেছে। সবচেয়ে বড় ক্ষতিটা যেটা সে করতেছে সেটা কি জানেন? তার মাথার মধ্যে আল্লাহ যে একটা ঘড়ি বসাই দিছে সেই ঘড়িটা সে নিজে নিজে নষ্ট করতেছে। আমরা যে অসাধারণ হইতে পারি না তার বড় কারণ হচ্ছে ঘড়ি নষ্ট। যার ঘড়ি নষ্ট হয়ে গেছে সে অসাধারণ হইতে পারবে না। যার ঘড়ি ঠিক আছে তার টাইম ঠিক চলবে, সে অসাধারণ হবে। ঘড়ি নষ্ট করার যতগুলো বুদ্ধি আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বুদ্ধি হচ্ছে রাত জাগা। রাতে আপনি যত জাগবেন তত আপনার ঘড়ি নষ্ট হবে, আপনি ধ্বংসের দিকে যাবেন। এখন যে জায়গায় আমি ছিলাম খেয়াল করেন, ইঁদুরের উপরে যে গবেষণা হইল, গবেষণার অর্ধেক অংশে আমি আসছি। তারপরে কি হইল, বিজ্ঞানীরা দেখলো যে আচ্ছা আমরা এখন হচ্ছে ওই লিভার যে আছে, যেই জায়গায় টাচ করলে মজা লাগে, টাচ করলে মজা লাগে, সেই জায়গাটা থেকে তাকে আমি ওই লিভারটায় উঠাই দিব। লিভারটা যখন সরাই ফেললো, ও আল্লাহ, ওই যে আপনার ইঁদুরগুলো খুব সারাদিন খালি ওইখানে যে লিভারে টাচ করতেছিল, তারা দেখা গেল আর খায়ও না, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবও করে না। দেখা যাচ্ছে তারা হচ্ছে যে ফিজিক্যাল যে মুভমেন্ট সেইটাও নাই, ডিপ্রেশনের মধ্যে চলে গেল। আপনার বাচ্চা কাচ্চা অনেকে আছে না মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড। আপনি যে বড় ভুলটা করেন, একবারে কি করেন যে মোবাইলটা কেড়ে নিলাম, ঠিক আছে, নিয়ে কি করলেন যে তুই তোর মতো থাক, ওকে তো একলা ইঁদুরের মতো বানাই ফেললেন, সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তাহলে ভাই বুদ্ধিটা কি? বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি যখন বুঝছেন যে এইরকম, তখন তাকে হচ্ছে যে বড় স্ক্রিন বা বাসায় টেলিভিশন কম্পিউটার ওপেন স্পেসে রেখে সেইখানে তার সাথে একসাথে থাকেন, একসাথে গল্প করেন, একসাথে খোলামেলা প্রত্যেকের সাথে প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। দেখবেন আস্তে আস্তে নেশাটা কাটবে। একটা জিনিস বলি, মাথায় ঢুকবে প্রত্যেকের। এই যে বর্তমান সময়ে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অত সমস্যা নাই। যত হাই সোসাইটিতে আপনি যাবেন তত বড় সমস্যা হচ্ছে মেন্টাল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম। তা এই যে প্রবলেমগুলো যে আসতেছে এগুলো কিন্তু আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেই দিয়েছে অশ্লীলতার নিকটবর্তী হইও না। অশ্লীলতার নিকটবর্তী হইও না মানেটা কি? মানে হচ্ছে যেখানে সামান্যতম অশ্লীলতার সুযোগ আছে কাছাকাছি যাইও না। গেলে শয়তান তোমাকে ওই জালের মধ্যে ঢুকাই ফেলবে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আপনি এই মহাকাশ আছে না, এখানে এমন কিছু মনে করেন যে নক্ষত্রের মতো, আমি বুঝার জন্য বলতেছি, এমন কিছু শক্তিশালী জিনিস আছে। আচ্ছা এটা মহাকাশের চেয়ে সহজ এক্সাম্পল দিই। ধরেন যে নদীতে পানি চলতেছে না, অনেকে কয় না পানির পাকের মধ্যে যদি পড়ে যায় একদম টেনে নিবে। নদীর যে স্রোতের মধ্যে যে পাক থাকে, বলে না যে ভাই খুব পানি আছে, পানিতে পাক আছে, সেখানে যা গেলে দেখা যাবে পানির মধ্যে যে ঘূর্ণন চলতেছে সেইখানে একজনকে একদম ডুবাই নিবে। তখন আমরা কি করি যে ওর কাছাকাছি যাওয়া যাবে না। ঠিক তেমনি করে আপনি যদি সামান্যতম অশ্লীলতার কাছাকাছি যান, ওইটা হচ্ছে একটা শয়তানের পাক, সেইখানে আপনাকে ডুবাই নিয়ে আস্তে আস্তে সে ধ্বংস করে, তারপরে ওইখান থেকে আপনি শেষ হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে কেউ যদি ডিপ্রেশনের মধ্যে চলে যায় তাহলে তাকে বাঁচানোর জন্য আমাদের বুদ্ধিটা কি হবে? ধরলাম যে না গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, তাহলে তাকে আমি এখান থেকে ব্যাক করবো কি করে? ব্যাক করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা বলার আগে কোরআনে পিঁপড়া নিয়ে একটা সূরা আছে। সূরাটার নাম হচ্ছে সূরা নামল। না বলেন না কেন? নামল। আমি আসবো। এই সূরাটার 27 নাম্বার সূরা। কত নাম্বার? কত? 27। আমি চিন্তা করলাম যে আচ্ছা এত প্রাণী থাকতে আল্লাহ কয়েকটা জিনিস নিয়ে কোরআনে বলছে, তার মধ্যে একটা হচ্ছে পিঁপড়া। কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম, পিঁপড়াদের আমাদের মানুষের মতো হচ্ছে তাদের হচ্ছে যে সোসাইটি আছে, একজন আরেকজনের হচ্ছে বাড়িতে দাওয়াত দেয়, একজন আরেকজনের সাথে বুদ্ধি পরামর্শ করে কাজ করে, সবাই মিলে সামাজিকভাবে কাউকে বয়কটও করে, কেউ দেখা যাচ্ছে যে একটা বিপদে পড়ছে তাকে হেল্প করে, খাবার দাবার জমায় রাখে। শুনলে অবাক হবেন, যেই খাবার তারা জমায় রাখে, ধরেন যে ওই খাবারের মধ্যে পানি পড়ছে,
ওই খাবারের মধ্যে একটা প্রবলেম হয়েছে, ওই খাবার আবার তারা সবাই মিলে শুকায়। পিঁপড়ার যে শৃঙ্খলাবদ্ধ জীবন, সেটার সব কিছুর অসাধারণত্ব হচ্ছে পিঁপড়া অসাধারণ লিডার তৈরি করে। অসাধারণ কি তৈরি করে বলেন? এই যে একটা ছোট্ট পিঁপড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে, এটার পিছনে কারণ হচ্ছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, পিঁপড়ার মতো ছোট প্রাণীর থেকে শেখার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, তাহলে সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ ভালো ইমানদার লিডার নিয়ে আসা। লিডার যত ভালো হবে, একটা সোসাইটি তত অসাধারণভাবে সামনের দিকে আগায় যাবে। এই যে আমাদের যে গোটা বাংলাদেশ, আপনি শুনলে অবাক হবেন, পাক ভারত যে উপমহাদেশ আছে না, এই উপমহাদেশটা আগে এখন যে আমেরিকা ইউরোপ যত ধনী, তার সাথে বহুগুণ ধনী ছিলাম আমরা, বহুগুণ। কত ধনী এটা আপনাকে একটা এক্সাম্পল দেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এখানে আসছিল, তখন সারা পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ ছিল তার 27% ছিল আমাদের পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। এখানে 200 বছর পরে ওরা যখন চলে গেল, তখন আমাদের এই উপমহাদেশে ছিল মাত্র 4%। কোথায়? 27 থেকে 25, 20, 15, 10, 5, 4%। মানে আপনি বুঝতে পারছেন, আপনার 27 লাখ টাকা ছিল, ওইখান থেকে আপনার 4 লাখ টাকা, তাহলে অবস্থা আপনার কত খারাপ। এইরকম খারাপ অবস্থায় নিয়ে আসছিল। কেন? কারণ সব কিছু কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ব্রিটেনরা যে শাসন করতো, তারা শোষণ করে নিত। এখন সমস্যা হয়েছে, 47-এ আমরা ভারত পাকিস্তান স্বাধীনতা পাইলাম, 71-এ পাইলাম। এখন অনেকে বলতেছে, ভাই এখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই। ওরে বাবা, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বড় কোম্পানি আছে। আগে তো বাইরের লোক আসিয়া শোষণ করতো, কষ্ট লাগতো। এখন দেখেন এমন শয়তান বাটপাট ঢুকাই দিছে, বাড়ির লোক টাকা নিয়ে যা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন যে সুইস ব্যাংক, বিদেশে যে ব্যাংকগুলো আছে, সেখানে যে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার যে নিয়ে গেছে, এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি, দেশের লোকে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেল? যারা বাংলাদেশে রাজনীতিতে আসে। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে। নো, এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা। রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে, তবে হ্যাঁ, নিয়ম আছে। রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পো স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা হাফিজি করে খাবেন। নো, আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেল্প করার জন্য। এই জন্য রাজনীতি করবেন, অন্য কিছু না। যে জিনিসটা বলতেছিলাম, আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত টাকা চলে গেল, এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই, করছে দেশের লোক। কিভাবে করলো সেটা বুঝেন। বাংলাদেশে যারা রাজনীতি করে, তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি, তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে। এই যে নতুন যে বিপ্লব হয়েছে, তার মধ্যে কয়জনকে পাইছেন? বেশিরভাগে পালাইছে না? কারণ কি? তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে, ওদের দরদ বিদেশে, দেশের প্রতি নাই। তাইলে যে কেউ যখন আপনি একটা ভোট দেন, একজনকে নেতা নির্বাচন করেন, তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা, ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা, ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা, ওই লোকটা সত্যি কথা বলে কিনা, ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা, ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখিয়ে দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে, বাস, আর কিছু না। একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো, আমি খুব খারাপ, কিছু যায় আসে না। তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টিটি কার্ড। তুমি কেমন সেটা বোঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আছে। এবং বিজ্ঞানীরা বলছে একটা লোক হচ্ছে তার আশেপাশে যে 5টা সবচেয়ে কাতিরের লোক থাকে তাদের সমান। অনেকেই কয় না যে উনি ভালো, আশেপাশের লোক খারাপ। নো, মূল ফর্মুলা বলতেছে একটা লোক ওই রকম হবে, তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই। তার মানে বারবার বলছি, বারবার এই কথাটা মাথায় রাখতে হবে। যখনই ভোট দেন, যে কোনো, এটা শুধু এটা বলি, শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না, ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন, কাকে করবেন জানেন? যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন, তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে জায়গায় আমি ছিলাম, ভালো করে খেয়াল করেন, এইখানে যারা আমরা আছি প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক। তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম, যে গবেষণায় দেখা যাচ্ছে যে ইঁদুরগুলো যেখানে টাচ করতেছে ওই রকম আমরাও মোবাইলের এই ডিভাইসের মধ্যে পড়ছি। এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতেছি। আচ্ছা, এইখানে আপনারা যারা আছেন, এই যে প্রত্যেকেই, আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস? সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত,
একটাতে কত সংখ্যা ছিল? ভুলে গেছে। কত? 18। আরেকটাতে যোগ করলে কত? কত? 99। আল্লাহর 99টা নাম বিয়োগ করলে কত হয়? কত? 63। আচ্ছা, এইখানে যারা আপনারা আছেন সবাই যদি এখন হাসেন, কি একটা ঘটনা ঘটবে দেখেন। একটু হাসেন তো এমনিতে। ও আচ্ছা, অনেকে মনে করো যে এমনিতে হাসতেছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আপনি যখন হাসেন না, তখন আপনার শরীর থেকে একটা জিনিস ক্ষরণ হয়, এন্ডরফিন। এবং এইটা হয় কি জানো, মনটা চাঙ্গা হয়ে যায়, মনটা ভালো লাগে। আপনি দেখবেন যে আপনার সামনে একজন আসছে, ও আপনার ভালো চায় না খারাপ চায়, এইটা বোঝার জন্য আপনার মাথায় আল্লাহ একটা মেকানিজম করে দিয়েছে। আজান আজান আচ্ছা, আগে খুব ঠান্ডা মাথায় দেখেন, আমরা যারা অসাধারণ হইতে চাই তাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেইনটাকে আগে বুঝতে হবে। ব্রেইনটা আল্লাহ বানিয়েছে এমনভাবে যে এই ব্রেইনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নাম্বার খাবার যদি আমি বলি 1 নাম্বার, তাহলে সেটা হচ্ছে ঘুম। প্রত্যেকে বলে গেছে না যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা যখন আসে তখন অনেক অভিভাবক কি করে যে তুই সারাদিন পড়বি, 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাবি। নো, এটা লিখে রাখেন প্রত্যেকেই। পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি। আমি বলছি, লিখে রাখেন, পরীক্ষা আসবে ঘুমাইতে হবে বেশি। এটা 1 নাম্বার। কি কারণে? আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখন পড়াটা প্রথমে শর্ট টার্মে থাকে, একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে। ওই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম। তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে। তাহলে বলেন, পরীক্ষার সামনে ঘুমাবো কি বেশি না কম? বেশি। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস, অনেকে আছে না পড়তে গেলে কয় যাবে পড়া মাথায় ঢুকতেছে না, সহজ বুদ্ধি শিখাই দিই। আপনি একটা কঠিন জিনিস পড়ার আগে, শোনেন, কঠিন জিনিস পড়ার আগে একটু ঘুমাই নেবেন। কয় মিনিট? 5 থেকে 7 মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন, ছোট্ট অ্যালার্ম। মানে অ্যালার্মটা হবে মিউজিকটা এমন যাতে পাখির কিচির মিচির, এরকম ভয়ের কিছু না। 5-7 মিনিট ঘুমায় আপনি উঠলেন, উঠার পরে আপনি আবার কিচির মিচিরের একটা অ্যালার্ম দিবেন। অ্যালার্মটা দিবেন 15 থেকে 20 মিনিট এবং টার্গেট নেবেন যে 15-20 মিনিটে এই পড়াটা পড়বো। অবাক হয়ে যাবেন, ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি, তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুত ওই পড়াটা কমপ্লিট করবে। এবং পড়াটা যখন কমপ্লিট হয়ে গেল 15-20 মিনিট পরে আবার 5-7 মিনিটের একটা চোখ বন্ধ করে ঘুমাবেন। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঘুমানোর মাধ্যমে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ পড়া পড়ার আগে একটু ঘুম, তারপরে একটু পড়লেন, তারপরে একটু ঘুম। এটা সবচেয়ে ইফেক্টিভ। পড়াটাকে স্যান্ডউইচের মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে। আরেকটা কাজ করবেন যেটা খুব ইম্পর্টেন্ট, বাড়িতে মধু গ্রামে গঞ্জে পাওয়া যায়, এরকম মধু আছে না? মধু আছে তো? বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে যদি 1 নম্বরে রাখি, ব্রেইনের জন্য কাজ করে, রোগের প্রতিরোধ ক্ষমতা করে, তারপরে শরীরের লংজিভিটি বাড়ায়, চেহারা সুন্দর করে। একজন মোটা হইতে চাইলেও মধু খাওয়া যাবে, চিকন হইতে চাইলেও মধু। পার্থক্য কি? আপনি যদি মোটা হইতে চান যে আমি চিকন খুব মোটা হবো, তাহলে ঠান্ডা পানিতে মধু দিয়ে খাবেন। আর যদি কোন যে আমি একটু মোটা সোটা চিকন হইতে চাই, তাহলে গরম পানিতে মধু দিয়ে খাবেন। বিস্ময়কর ব্যাপার। তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রে অসাধারণ। এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না, টক দইতে একটু মধু দিবেন, দেওয়ার পরে যদি ওই খাবারটা খান, ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপারগুলো যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকারভাবে লাগিয়ে যায়, ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান, পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে। তাহলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার, মধু এবং টক দই। খাইতেও মজা লাগবে, ব্রেইনের জন্য খুব অ্যাক্টিভ হবে। আর একটা জিনিস বলি, অনেকেই পড়ার সময় কি করে, একটা না পড়ে। নো, এই কাজটা করবেন না। পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইয়েস্ট একটা না, সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় 25 মিনিট, সবচেয়ে বেশি। যে ভাই এটা হাইয়েস্ট 25 মিনিট, হ্যাঁ 25 মিনিট পড়ার পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের রেস্ট, তারপরে আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন, আবার 5-7 মিনিটের রেস্ট, আবার পড়বেন। কারণটা কি? আপনি যদি একটানা 60 মিনিট পড়েন, ধরেন যে একটানা 60 মিনিট পড়ছেন, তাহলে দেখা যাবে আপনি 78-79 লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন। আর যদি আপনি 10 মিনিট পড়লেন 5 মিনিট রেস্ট, 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 তাহলে 1 ঘন্টায় 4টা 10 মিনিট পাইছেন, 4টা 5 মিনিট,
4টা 5 মিনিট চোখ বন্ধ করেছিলেন, একটু বুক ভরে শ্বাস নিছেন, ছাড়ছেন, হাঁটাহাঁটি করছেন, আর 4টা 10 মিনিট ঠিকভাবে পড়ছেন। এই 40 মিনিটে আপনার 107 থেকে 108 লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে। তার মানে আপনি চিন্তা করেন, পড়ার মাঝখানে মাঝখানে তখন আপনি বিরতি দেন, তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায়। আমরা অনেকেই অভিভাবকরা কয় তুই বারবার উঠিস কেন? অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে। সে যদি একটানা পড়ে তাহলে পড়া খারাপ হবে, আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে কাইলুল্লাহ করতেন না? দুপুরের দিকে দেখা যায় তো একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকতো, তারপরে উনি উঠতেন। বিজ্ঞানীরা এখন দেখছে ওইটাকে ওরা একটা স্পেশাল নাম দিছে, পাওয়ার ন্যাপ। লাভটা কি? কেউ যদি পড়ার মাঝখানে মাঝখানে পাওয়ার ন্যাপ নেয় তাহলে পড়ার গতি 500% বেড়ে যায়, 500%। তার মানে 5 গুণ পর্যন্ত পড়ার গতিটা বেড়ে যাবে। শুধু তাই না, আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, আমরা অনেক সময় ইসলামের খুব সুন্দর একটা নিয়ম আছে না, গাছ। আপনি যেই রুমে থেকে পড়েন সেই রুম থেকে যদি গাছ দেখা যায়, ওই রুমে পড়তেছেন, আর আপনি আরেকটা রুমে পড়লেন যে রুম থেকে গাছ দেখা যায় না, যেই রুমে পড়ার সময় গাছ দেখতে পাচ্ছেন সেই রুম থেকে পড়লে পড়ার গতি 225 থেকে 275% বাড়বে। তার মানে গাছের সাথে আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি আছে। কেন? গাছের মধ্যে যে ক্লোরোফিল আছে, সূর্যের আলোর সাথে ক্যালকুলেশন বিক্রিয়া করে যে সে খাবার তৈরি করে, ওইটা আমাদের ব্রেইনের পছন্দ। যে ভাই ওইটা আবার কেমন কথা? হ্যাঁ, ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ 1 নম্বর হচ্ছে নীল কালার। অনেকে বোধহয় মনে করতেছে ভাই আপনি নীল কালার পড়েন, নীল যেটা এটা ব্রেইনের 1 নম্বর পছন্দ। সত্যি কথা বললাম, ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ করে নীল। এবং এই জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছি যে স্টুডেন্ট সবসময় নীল কালি দিয়ে লিখবে তার পড়া সবচেয়ে বেশি মনে থাকবে। কেন? কারণ ব্রেইন যেটাকে পছন্দ করে সেটা সহজে রিজার্ভ করবে। এই জন্য যারাই লিখবেন নীল কালি দিয়ে, এবং অনেকে কিন্তু মনে হয় জানে না, বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় কিন্তু 2টা কালি ব্যবহারের নিয়ম আছে। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু, মানে নীল। সবুজ দিয়ে লেখা যাবে না, লাল দিয়ে তো টিচার খালি খাতা কাটবে, অন্য 2টা রং বাদে অন্য কোনো রং ব্যবহারের সুযোগ নেই। ভাগ্য ভালো নীলের ব্যবহার করার সুযোগ আছে। নীল কালার দিয়ে লিখবেন, দেখবেন যে পড়াটা আপনার খুব সুন্দরভাবে ব্রেইনে রিজার্ভ হবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, আপনি যখন পড়া শুরু করবেন না, অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আর একটা পড়া খুব খারাপ লাগে, এই 2টাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে। যেটা আবার কেমন ভাই? হ্যাঁ, আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে, বলতেছে ভাই ওই যে কলা পড়া খাওয়াবে, খুব তিতা জাতীয় একটা জিনিস, কাজ করবে না, আমি বোঝার জন্য বলতেছি, কলার মধ্যে দিয়ে খাওয়াইতো। ঠিক তেমনি করে যেই পড়াটা সবচেয়ে তিতা পড়া পছন্দ আপনার না, সেটার সাথে একটা মজার পড়া ম্যাচিং করবেন। মানেটা কি? ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ। ইংলিশ পড়লেন 10-15 মিনিট, তারপরে পড়লেন জেনারেল নলেজ, তারপরে আবার ইংলিশ পড়লেন, আবার জেনারেল নলেজ। তাহলে হবে কি, একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পড়া মিক্সচার হবে। আরেকটা জিনিস বলি, প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না, প্রত্যেক ঘন্টায় 3 থেকে 5 মিনিট রাখবেন রিভিশন। যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন। যে ভাই এটা আবার কেমন? হ্যাঁ, মূল পয়েন্টগুলো ধরে ধরে রিভিশন করবেন। আমি কিন্তু এখনই রিভিশন করাবো। বলেন তো ডান হাতে কত ছিল লেখা? এই কথা কন না কেন? বাম হাতে যোগ করলে কত? 99টা আল্লাহর গুণবাচক নাম। বিয়োগ করলে 63। ইঁদুরের ঘটনা খেয়াল আছে তো? ওই যে ওইখানে টাচ করতেছিল, মজা লাগতেছিল। এইবার দেখেন আপনি একটা জিনিস, এই যে এখানে যত লোক আছে, যতজন আছে, প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে। প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে। একটা বলতে আমি বুঝাচ্ছি, এখানে 86 বিলিয়ন, মানে 8600 কোটি। এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন? আজ থেকে 5000 বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না, আপনার ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চাই, আমার বন্ধু না শত্রু। এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না। তাহলে বিশ্বাস করেন 95 থেকে 99% ক্ষেত্রে সে আপনার ভালো চায় না। যে এটা কেমন কথা? হ্যাঁ, কারণ আপনার বুদ্ধিটা গুলাচ্ছে না, কিন্তু ও তো 5000 বছর থেকে ও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখেও ক্যালকুলেশন করে সুপার কম্পিউটার পাবে না, কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক, এটা বেঠিক। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? খুব ইম্পর্টেন্ট এই জিনিস। তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান, যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও, কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না, এ না খাইলে ভালো। অনেকের বাসায় আছেন না, যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও বলতেছে, কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে। তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না। আবার কারো বাসায় গেলেন, কিছুই বলতেছে না, খাইলে খাও না খাইলে নাও, কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি, খেয়ে ফেলছেন, ভালো লাগতেছে। তার মানে মনের
এই যে ফিলিংসটা, এইটা ব্রেইনের 5000 বছরের অভিজ্ঞতা, এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে। এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে, তখন আপনার যে কোনো জিনিসে আপনি অসাধারণ হবেন। যে ভাই মনের কানেকশন আবার এটা তৈরি করে, এটার বুদ্ধিটা কি বুঝাচ্ছি। রাতে ঘুমানোর আগে, আচ্ছা এখানে স্টুডেন্ট যারা যারা আছেন প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেয়, একদম অসাধারণ হইতে পারবেন। সেটা কি জানেন? রাতে ঘুমানোর আগে ধরেন যে একজন বললো যে তখন বিজনেসম্যান হবে, তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না, তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ শুনেন, যে যেটা হইতে চায় সেইটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে। মানেটা কি? রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায়, সে চিন্তা করে আমি ডক্টর হয়ে গেছি, ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি, আমার পাড়া প্রতিবেশীর জন্য এটা, আমার জীবনটা এরকম হয়েছে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 5-7 মিনিট সে চিন্তা করবে, সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে। কেউ একজন ধরা যাক যে ম্যাজিস্ট্রেট হইতে চায়, সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো, চোর বাটপাদের ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব। আবার অনেকে চিন্তা করে কি, ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দিব আমরা মাস্তানি। নো, এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না। তার মানে আপনি যেই জিনিসটা হইতে যাবেন, ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে, তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে। আচ্ছা এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো? 100%-এর মধ্যে পানি কত পার্সেন্ট? 70%। কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা 32 বার আসছে, 32। এবং এই যে মাটি আছে না, স্থলভাগ, এইটা আসছে, এই যে জিনিসটা আছে এইটা আসছে 13 বার। 32 আর 13 যদি পার্সেন্টেজ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা 71% আর ভূমি যে জিনিসটা এটা 28-29%। তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট, পৃথিবীতে মাটি কত পার্সেন্ট, এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে। বুঝতেছেন না? বুঝেন নাই? অনেকের মাথায় আসেন, আমি কি বলছি ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, খুব সহজ জিনিস, ফেরেশতা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু? হ্যাঁ, ফেরেশতা আর শয়তান একসাথে একসময় ছিল, ইবলিস শয়তান, কিন্তু ফেরেশতা আর শয়তান ধরেন যে শত্রু। কোরআনে ফেরেশতা শব্দটা যতবার আসছে, শয়তান শব্দটা ঠিক ততবার আসছে। ফেরেশতা শব্দটা 88 বার আসছে, শয়তান শব্দটা 88 বার। কেন বলতেছি সেটা একটু বলি। এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না, তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে। এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে, দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এইরকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কতদিনে বানাইতে পারবে, তোমার একটা আইডিয়া কি? তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যেই সংখ্যাটা দিছে, এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন। আমি আপনাকে তারপর একটা আইডিয়া দিই। 1 লক্ষ কোটি বছর, বুঝেন নাই? মনে করেন যে আপনার 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1 লক্ষ বছর, 10 লক্ষ বছর, 1 কোটি বছর, এরকম করে 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, 10,000 কোটি বছর, 1 লক্ষ কোটি বছর। 1 লক্ষ কোটি বছরকে বলে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1 লক্ষ কোটি। এইরকম 10 লক্ষ, মানে এইরকম 10 মিলিয়ন 1 লক্ষ কোটি লাগবে, মাথার মধ্যে ঢুকবে না। তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব। আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে। কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন, তারপরে ওর নিয়মগুলো যখন আপনি ফলো করবেন তখন মজাটা পাবেন। কিরকম দেখেন, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা সবাই পড়ি না? এই কথা বলেন না কেন, সূরা ফাতিহা পড়ি না? প্রত্যেকটা অধ্যায়ের একটা সূরা ফাতিহা আছে। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন, একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের সবচেয়ে সূরা ফাতিহা মানে ওই চ্যাপ্টারের সারাংশ। প্রত্যেকটা চ্যাপ্টারের 15-20% অংশ আছে, যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি সেইটা আগে পড়ে ফেলবেন, এবং ওই 15-20% অংশ বারবার বারবার রিভাইজ করবেন। আর বাকি যে 80-85% অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে, সেইটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন। এবং 15-20% যেখান থেকে প্রশ্নটা হবে সেটা বারবার রিভিশন দিবেন। কতবার রিভিশন দিবেন? একটা ফর্মুলা শিখাই দিই। প্রথম যেই পড়লেন প্রত্যেক ঘন্টায় তো 2-3-5 মিনিট রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন। তার মানে আজকে পড়ছেন 1 নম্বর দিন, আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন, একটু 10-5 মিনিট। 2 নম্বর দিন গেল, 3 নম্বর দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন।
তারপরে 7 নাম্বার দিনে রিভিশন দিবেন, তারপরে 14 নাম্বার দিনে রিভিশন দিবেন। তাহলে বলেন তো, প্রথমে 1 নাম্বার দিন, তারপরে কয় নাম্বার দিন? এই কথা কন না কেন? 3 নাম্বার, তারপরে 7, তারপরে 14। তার মানে 1 নাম্বার দিনে রিভিশন, 3 নাম্বার দিনে রিভিশন, 7 নাম্বার দিনে রিভিশন, 14 নাম্বার দিনে রিভিশন। আচ্ছা, পেটের অপারেশন করছে কারা কারা শেষের দিকে? পেটের অপারেশন, শরীরের অপারেশন, ওই যে পেটে অ্যাপেন্ডিসাইটিস ছিল, অ্যাপেন্ডিসেক্টমি ছিল, এরকম কার কার করছেন জীবনে? হাত উঁচু করেন তো। অপারেশন। আচ্ছা শুনেন, আপনাদের জন্য ভালো খবর আছে। সামনে অপারেশন আসতেছে কিরকম জানেন? ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে। সেটা কি শুনেন। আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবো, কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে, ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস। আপনি খাইলেন, যাওয়ার পরে ওটা পেটের মধ্যে গেল, যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে, বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে। ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি, কাঁচি, সুতা সব আছে। যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে, করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্সের মতো করে একদম চমৎকারভাবে সেলাই দেওয়ার পরে ও যখন দেখলো যে কাজকর্ম শেষ, 3 দিন ওয়েট করবে। 3 দিন ওয়েট করে দেখলো যে না, কোনো সমস্যা হচ্ছে না, তারপরে সে নিজে সুইসাইড করবে। বাস, আপনার অপারেশন হয়ে গেছে, সাকসেসফুল, জীবন সুন্দর। এই টেকনোলজি আসতেছে, এইটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন এই যে ন্যানো টেকনোলজি, আরেকটা আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি অনেকে কয় ভাই এটার ভয়ের কারণটা কি? ভয়ের কারণটা কি শুনলে অবাক হবেন। ধরেন কিছু বিজ্ঞানী আছে, ওরা করছে কি জানেন? রোবট বানাই দিয়েছে। রোবটকে বলছে যে দেখো, এই এলাকায় যত নোংরা জিনিসপত্র আছে, ফেন্সিডিলের বোতল, তারপরে সিগারেটের খাপা, আজে বাজে যা জিনিস আছে, সব কিছু তুমি তোমার ইচ্ছা মতো পরিষ্কার করে একদম ক্লিন রাখবা। ভেরি ফাইন। এবং ওকে বলে দিয়েছে তোমার যখন মন চায় তুমি তোমার মতো যতগুলো খুশি রোবট বানাই ফেলবে। এই এলাকায় মনে করেন যে চোর বাটপা যদি থাকে বেশি, তাহলে ফেন্সিডিলও বেশি থাকবে, বেশি পরিমাণ বিড়ি সিগারেট থাকবে। ও কি করছে, এলাকা সার্চ করে দেখলো, সার্চ করে দেখে ও মনে করছে যে এই এলাকার জন্য 500 হচ্ছে রোবট দরকার। সে কম্পিউটারে, সে নিজে রোবট, কিন্তু সে নিজে রোবোটিং করে 500 রোবট বানায় ফেললো, যে একদিনের রাস্তাটা ঘাট সব ক্লিয়ার। এখন এক শয়তান করছে কি জানেন? যার বুদ্ধি মাথার মধ্যে শয়তানি, সে হচ্ছে সফটওয়্যারের মধ্যে একটু ডিস্টার্ব ঢুকাই দিচ্ছে। সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব কি? আশেপাশে যে বাড়ি ঘর আছে, বাড়ি ঘরের মধ্যে মনে করেন যে কারো গরু আছে, কারো ছাগল আছে, কারো মুরগি আছে। এ কইছে তুমি সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব এমন যে এলাকার যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর থেকে এরকম এই যে গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, এগুলো সব নিয়ে চলে আসবে। কতগুলো লাগবে? ও বলছে হিসাব করে যে ঠিক আছে এরকম 5000 লাগবে। 5000 রোবটাই নিজে বানাই ফেলছে। পরের দিন দেখা যাচ্ছে প্রত্যেক লোক কান্নাকাটি করতেছে। কি হয়েছে? বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি কিছু নেই। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো, কিন্তু ওইটা যারা কন্ট্রোল করবে, ওইখানে যদি সফটওয়্যারের মধ্যে শয়তান ঢুকে, তাহলে সব শেষ হয়ে যাবে না? আচ্ছা, আপনার কি একটু মাথায় আসছে যে ভাই হ্যাঁ, এরকম রোবট যদি থাকে আর হয় যদি শয়তানি করে, শেষ। একটা রোবট শয়তানি করলে 5000 বাড়ি, 5000 জায়গা থেকে চুরি বাটপারি করে সব শেষ হবে। এবার চিন্তা করেন তো, একটা লিডার যদি এরকম চোর হয় কেমন হবে? হ্যাঁ, বুঝেন নাই? ব্রেনের মধ্যে কিছু নাই না? হ্যাঁ, বুঝেন নাই? তাইলে হয়তো সব বাড়ি থেকে চুরি করা শুরু করে দিবে। আচ্ছা, আপনারা কি বুঝেন যে দৈনিক চুরি করার সবচেয়ে সেরা বুদ্ধি কি? এটা শিখতে হবে আগে। শুনেন, চুরি করার বুদ্ধি কি সেটা বলি। ধরেন যে আপনি কৃষক, শোনেন মন দিয়া, কৃষক, আপনি আবাদ করছেন, আপনি ওই জিনিসটা বিক্রি করতে পারতেছেন না, কম দামে দিয়ে দিলেন। সিন্ডিকেট বানাই দিল, চাউলের ব্যবসায়ীদেরকে বললো যে চাউল কয় টাকা দিয়ে কিনছো? কয় 30 টাকা। কয় 40 টাকা না 50 করো। বলছে স্যার আমরা তো 40 করতে আসছি। কছে আরে বাবা, তুমি 50 করো, 10 টাকা করে আমাকে দাও। তাহলে আপনি বাড়িতে ভাত খাচ্ছেন, টাকা কিন্তু চলে গেল ওই জায়গায়। বুঝতে পারেন কিছু? মূর্খ তো বাঙালি, যে এই এত পরিশ্রম করার পরও যে উন্নতি হইল না, টাকা যে থার্ড পার্টি খেয়ে ফেলতেছে, এটা কি বুঝতেছেন? বুঝেন নাই। সত্যি কথা বলতেছি আমি। আপনি মনে করেন একটা দোকানে বসে দোকানদারি করতেছেন, 4-5 ভাই মিলে চালান। এক ভাই যদি টাকা শুধু শ্বশুর বাড়ি, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি, বা অন্য জায়গায় মামুর বাড়ি যদি পাচার করে, আর যদি খালি ওইখান থেকে যতই বিক্রি হোক, দোকান কিছুদিন পর কি হয়ে যাবে? কবে যে ভাই দোকান তো হচ্ছে যে চলতেছে না, চলতেছে কিন্তু লাভ নাই। এই চুরিটা বন্ধ করার জন্য সব মানুষকে আনতে হবে। আপনারা তো মূর্খের মূর্খ। এত মূর্খ কেমন? শুনেন, এই শুনেন,
আপনি চান না যে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা আচ্ছা ছেলে মেয়ে ভালো পড়াশোনা শিখুক, এটা প্রত্যেকে চান কিনা? তাহাজ্জুদ করেন না কেন? প্রত্যেকে চান? আচ্ছা ভেরি ফাইন। আব্বা আম্মা ছেলে মেয়ে অসুস্থ হইলে ভালো ট্রিটমেন্ট হোক, এটা কারা কারা চান? বুঝাচ্ছি এখনই। আচ্ছা আপনার হঠাৎ করে বিপদ হয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি যাতে ইসলামীভাবে হচ্ছে যে টাকা পয়সা একটু হেল্প পান, বিপদ থেকে উদ্ধার হতে সহায়তা পান, এটা কে কে চান? আচ্ছা এখন আপনি এই যে লিডার মানে কি সেটা বুঝেন না। লিডার মানে এমন কিছু না যে লম্বা হওয়া লাগবে, খুব হেভি কথা বলতে হবে, নো। লিডারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ হইতে হবে, চোর হওয়া যাবে না, সৎ। আর বাপ লিডার, বেটা লিডার, নাতি লিডার, এইটা হচ্ছে সবচেয়ে বড় বাটপারি লিডারশিপের। এগুলো সব ডিলিট করেন, সব ডিলিট। আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারেন, বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলছি। এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয় না, বুঝেন কেমনে হয়? সব চোর বাটপার তোরে বাবা, রাস্তাঘাটে সব জায়গায় টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স বসাচ্ছে। আমি নিজে ধরছি, আমি বলতে পারি, আমি নিজে ধরছি। আমি যখন মেডিকেলে পড়ি, আমি ধরার পরে পুলিশ আসছে, আমি তখন মেডিকেলে, আমি কি ভাই টাকা উঠে, অনেকদিন আগের ঘটনা। আমি যখন ডিসি অফিসে গেলাম, এক পুলিশ বলছে, স্যার আপনি মেডিকেলে পড়ার সময় যে সাহলাম গেলাম, কি হয়েছে? কয় স্যার আমাদের খেয়াল আছে আপনি ওই ইয়া না? বলছে হ্যাঁ। বলছে স্যার আপনার কি ঘটনা শুনেন। ঘাগট নামে একটা জায়গা আছে রংপুরে, ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম, পড়তাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি। একদিন দেখতেছি ওইখানে একটা ঘাগটের এখানে একটা ব্রিজ আছে, ওইখানে একজন একটা লাঠি নিয়ে টাকা তুলতেছে, টাকা। তাই একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে, অটোওয়ালার কাছে টাকা নাই, আর সম্ভবত খুবই কঠিন রুগী, তো ওই অটোকে যাইতে দিচ্ছে না। তা আমি বলতেছি ভাই কেন যাইতে দিচ্ছে না? কয় যে না এটা টাকা দেওয়া লাগবে। কেন? কয় যে না টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না, বাইরের অটো, ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে। আমার কাছে ফোন ছিল, আমি হচ্ছে পুলিশের ওইখানে ফোন দিলাম, দেওয়ার বললাম যে এরকম চাঁদাবাজি চলতেছে, আপনারা চলে আসেন। বলছে ঠিক আছে আপনি থাকেন। এই 20-25 মিনিট পরে আসছে, তারও কম সময় আসছে। আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে টাকা চাইছে। অটোওয়ালা কেউ কিছু কয় না। আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইলো, অটোওয়ালারা চুপ করে আছে, কিছু বলতেছে না। তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না। আমি বললাম ভাই সত্যি কথা কইছে। পুলিশ চুপচাপ আছে। আমি বলছি কি ভাই এরকম হচ্ছে কেন? অটোওয়ালা কেউ কিছু বলে না। তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন? আমি বললাম আমি থাকবো। পুলিশ তারপরে হচ্ছে চলে গেল। আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে 70-80 মিটার দূরে আমি যে লেখালেখি করি ওইখানে, ও আল্লাহ এই আধা ঘন্টাও হয় নাই, দেখি যে প্রায় 40-50 জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে। আমি বলছি কিরে এরকম, আমি এদিকে একাই বসে আছি, আর কেউ তো নাই। ফোন দিলাম পুলিশকে, বললাম যে এরকম একটু আগে আমি দিয়েছিলাম ফোন, তো এখানে যে আসতেছে। বলতেছে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন। আমার এখনো খেয়াল আছে, মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি। বলছে না, আমি তো বলছি মার্কসের এ তো দেখি এদের লোক মনে হয়, সত্যি কথা। তারপরে আমার যাই হোক, আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন, আঙ্কেলকে আমি ফোন দিলাম। আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো, আমি ফোন দিচ্ছি। উনি সম্ভবত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময়। দেওয়ার পরে এই 5 মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো, বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না, আমরা ফোর্স পাঠাচ্ছি। ওয়াল্লাহ ওসি ফোন দেওয়ার পরে মানে আমি এইখানে ধরেন যে ওরা ওই যে আর দেখি ওরা আগাচ্ছে না, মানে আসতেছে না, ওই জায়গায় আছে। তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো। আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেল। ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাশি ওই যে টাকা তুলতেছিল, তাদের মধ্যে হচ্ছে 2 জন কি 3 জনকে সাথে নিল, নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চলেন। আমি গেলাম, আমাকে বললো যে আপনাকে মেডিকেলের এখানে নামায় দেই, দেওয়ার পরে চলে গেল। তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো সত্যি কথা। বলছে কি যে আপনি, আমি তখন স্টুডেন্ট, বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছে, আপনি জানেন নিলে তো আমরা জানি। বলছে আপনি জানেন মানে? বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এইখানকার, আমরা জানি তো, কেউ সাক্ষী দিবে না। তাহলে আপনারা এই যে এগুলা করতেছে, ভাই সব অভিনয় চলতেছে, সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকায়, বুঝেন নাই? মূর্খ হইলে যা হয় আসলে ব্রেইনের মধ্যে কিছু নাই না। তাইলে আপনার এই যে টাকা যে ওই যে চাঁদা যে নিল। আর শোনেন আর একটা জিনিস বলি, রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি, আমি জানি না এখানে আছে কিনা, অটো রিক্সার লাইসেন্সের জন্য 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ টাকা করে নেয়। এই রিক্সাওয়ালা কেউ নাই বোধহয় এখানে। এবং গরিব লোকের কাছ থেকে টাকা নেয়, না হলে কয় কি অটোর ওই লাইসেন্স ভাড়া নেয় দৈনিক 50 টাকা 70 টাকা। এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম, কি ব্যাপার? বলতেছে এটা খুবই দুঃখজনক, যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে। একটা লোক গরিব মানুষ, সে রিক্সা চালায়, অটো চালায়, তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন 60 হাজার টাকা এবং সিন্ডিকেট, দালালের সিন্ডিকেট করছেন।
অটোর জন্য দেন 1,65,000 1.5 লাখ টাকা। আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে কথা বলি, কি ব্যাপার শুনি তো, হয়তো আমাকে চিনেন, আমি মাস্ক পরা থাকি, বলছে স্যার এরকম যে স্যার এরকম টাকার ছাড়া কেউ দেয় না। তাইলে এই যে 2 নাম্বারিটা হচ্ছে, অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন, কি আপনারা কেউ কিছু বলেন না কেন, কয় দালাল ছাড়া স্যার কাজ হবে না। সব জায়গায় দালাল, এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে। তা আপনি কি মনে করছেন যেই দিন সৎ লোক আসবে এগুলা সাইজ করবে না? একটারও এই 2 নাম্বারি টাকা একটাও আস্ত থাকবে না, প্রত্যেকের এই 2 নাম্বারি টাকা শেষ হবে। এই যে 2 নাম্বারি টাকা যারা তৈরি করছে, এরা কি ভালো লোককে আসতে দিবে না খারাপ লোককে? এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে, কবে যে আমি এখন ভোটর দাঁড়াবো, এবং ও টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে। আমি সত্যি কথাটা বলতেছি, সব পার্টির একই অবস্থা, 2-4টা কম বেশি, বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে। এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবেন। আমি কোনো এবিসিডি নাম কই না, আমি কোনো পার্টির নাম কই না, যার সাথে মিলবে সে ম্যাচিং করবে। আমার কথা খুবই ক্লিয়ার, যে ভাই তোমার সাথে ম্যাচিং হচ্ছে কিনা তুমি দেখো। আমি সব জায়গায় বলি, কেউ কোনো জায়গায় এসে আমাকে কিছু কয় যে ভাই আপনি কোন পার্টি করেন, আমি কই ভাই আমি সৎ যেটা সত্যি যেটা সেইটার পক্ষে কই, কোনো পার্টির আমি চামচামি করি না, যেটা সত্যি সেটাই কই, সত্যিটা বলবো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর আপনি কি করেন, কোন যায় না আমি হচ্ছি ভদ্রলোক। কিসের ভদ্র রে আপনি? অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন, আপনি ভদ্রলোক? আপনি হচ্ছেন মিসকা শয়তান। সত্যি কথা কইলাম, এই মিসকা শয়তান গেলের জন্য দেশের এই অবস্থা হয়েছে। হাসিনা যেই সময়, আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে। আমি কিন্তু সরকারি অফিসার কখনো কিন্তু ওই যে কিছু বলতে পারে না। আমি একমাত্র, আমি ওই যে বেতনের টাকা তুলিও না, ওইটা যা পারে ওই টাকা হইতে থাক। আমার কথা খুবই ক্লিয়ার। আমি একমাত্র, আমি যখন বলতাম আমাকে ডিসি স্যার থেকে শুরু করে নাবিল এগুলো তুমি বলো কি হবে, আমি কি হবে স্যার, আমি তো চাকরি করতেই চাই না, জোর করে করা লাগে আমার, বাড়ি থেকে কয় যে কর। তা মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় আমি যে সত্যি কথাটা বলি, একদম যেটা সত্যি সেটা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস শুনেন, প্রত্যেক পার্টির মধ্যে কিছু ভালো লোক থাকে, কিছু খারাপ লোক থাকে, প্রত্যেক পার্টিতে। এটা শুনেন, যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে। আবার আরেকটা জিনিস শুনেন, যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমার পার্টির লোক খারাপ করলেও ভালো, এই মানসিকতা চেঞ্জ করতে হবে। বুঝতেছেন আমার কথা আমি কি বলছি? এই বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে, এটার মূল কারণ কি জানেন? আপনি আপনার ঠিক ডিসিশনটা যে সময় ভোটে দেন, ঠিক ডিসিশনটা নিতে পারেন নাই। আপনি কি জানেন আপনার আঙ্গুলের যে এখানে যে ছাপ, আঙ্গুলের যে ছাপ, এইটা একজন মানুষের সাথে আর কোনো মানুষের মিলবে না। এবং আল্লাহ কিন্তু আপনার এই যখন আপনি ভোটটা দেন, 8 আর 1 81 আর 18 মিলে 99 না, আল্লাহর নাম কিন্তু এখানে আছে। ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না চোর বাটপারকে দিলেন, এই জিনিসটা চিন্তা করে দিয়েন। বুঝছেন আমার কথা আমি কি বলছি? মাথায় ঢুকছে? শোনেন, কোন নেতার পিছনে দৌড়ায় টাইম লস করবেন না। কিসের মানুষের পিছনে দৌড়ি টাইম লস করেন? হ্যাঁ, কোনো একটা জ্ঞানের আলোচনা, কোথাও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করতেছে, মানুষকে সহায়তার জন্য গেছেন, মানুষ বিপদে আছে হেল্প করতেছেন, সেটা ভালো। কিসের স্লোগান টোলোগান দিয়ে পথে পথে কাজ কাম নাই। শোনেন, ওই যে 100 বছর আগে যে বলছিল ঘটনার মধ্যে তো ঢুকতেই পারিনি, অন্য জায়গায় চলে গেছি। 100 বছর আগে সে লিখে গেছে ওইখানে, কি অসাধারণ, মানে আমার গায়ে কাটা দিয়ে উঠে। বলছে যে প্রথম ধ্বংস করবে হচ্ছে কালচার, ধ্বংস করবে। কালচার কোথা থেকে ধ্বংস হবে? বাড়ি থেকে। বাড়ির বউগুলো বেশিরভাগ দেরিতে উঠে। আমার ছোট বোনকে আমি কই তুই দেরি, অবশ্য আলহামদুলিল্লাহ উঠে, তাড়াতাড়ি উঠে, কোনো খাতির করি না। আমার বোন বউ, আমার নিজের লোককে তো আমি আগে ধরি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে। আমার ছোট বোন ও অফিসার, যতই অফিসার হও বাড়ির বউ মেইন কাজ করা লাগবে, খাবার দাবার রেডি করা লাগবে, এটা তোমার কাজ, এটা অন্য করার কাজ হবে না। তুমি এখন প্রফেসর হও, পিএইচডি ডিগ্রি হও, বাংলাদেশে প্রাইম মিনিস্টার হও, কিছু যায় আসে না, বাড়ির খাবার তোমার বানাইতে হবে। এইটা প্রত্যেকের বাড়িতে নিয়ম হবে, প্রত্যেকে এই নিয়মটা করবেন। বুঝাইতে পারছি? প্রত্যেকে। এবং শোনেন শোনেন, বাড়িতে আব্বা আম্মার সাথে সম্মান সূচক আচরণ। শোনেন, বাড়িটা ধ্বংস করলো কিভাবে? বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই, এটা খুব খারাপ জিনিস। আমি আপনাকে বলতেছি ক্যামেরার সামনে, আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি, আব্বার কি রহমত। আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি। আমার আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না,
কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে, এটা বড় বড় শিল্পপতি তাদের কাছে কেন, কারণ দোয়া করে খুব। প্রত্যেক দিন বোধহয় আম্মাকে 2000 না 3000 ভাই কি একটা সিস্টেম আছে এখন, প্রত্যেক দিন 2000 ওই যে রুগী দেখে একটা পার্সেন্টেজ আম্মাকে দেয়। আমি বলছি খালি আল্লাহর রহমত জাযাকাল্লাহ খালি হইতে থাকবে এবং আনবিলিভেবল, কোনোদিন কমবে না। আল্লাহ নিজে কইছে কোনোদিন কমবে না। ও কাছে ভাই সত্যি দিয়ে, এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বরকত, যারা আমাদের রুগী দেখার ওই যে টিম আছে এখানেও আছে, কাছে যে আঙ্কেল ওর তো 10-12 দিন আগে সিরিয়াল বুকড, সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না। আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে, দোস্ত একটু সিরিয়াল লাগাই দাও, যে কেন কইছে যে 12 দিন পরে সিরিয়াল দিয়েছে। তা এইটা হচ্ছে বাপ মার দোয়া কারেন্টের মতো কাজ করবে। কিসের ওইলা অলি পীর হ্যান ত্যানের পিছিয়ে দৌড়ি লাভ আছে? বাড়িতে সবচেয়ে সেরা পীর সবচেয়ে সেরা অলি বসে আছে, আব্বা আম্মার সাথে কানেকশন করেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? শয়তান আসি বুদ্ধি দেয় না যে আব্বা আম্মা ভালো না। এই যে প্রথম শয়তান যে বুদ্ধিটা দেয়, ওই যে ও লিখছে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে। ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল। আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই। দাদা দাদি থাকলে ঠিক আছে, সেটা তো ওনার আব্বা আম্মা, আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ, নাইলে আব্বা আম্মা। এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন, শোনেন মূর্খ তো সব ভাই, 3, 4, 5 ভাই আছে না, যত ভাই তত ঠাই, এটা ফালতু কথা। ভাইয়েরা একসাথে থাকবেন। সারা পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি, তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। দেখেন ওরা কইছে ফ্যামিলি আলাদা করা, ওরা ফ্যামিলি একসাথে থাকে। সারা দুনিয়ার টাকা পয়সা ওরা কন্ট্রোল করে। ওয়ালটন ফ্যামিলি আমেরিকায়, সারা দুনিয়া কন্ট্রোল করে, ওরা আবার ফ্যামিলি একসাথে। আর আপনাদের কি কইছে বিয়া হয়েছে আলাদা, কেন রে বাবা? ইসলামে অনেকে আবার শরীয়ত দেখে, আমি শরীয়ত ভালো করে বুঝি, কার সামনে কে আসা যায় যায় না সেটা আমরা জানি। আপনি আপনার ওয়াইফ, যে আমরা ইসলাম বুঝি না, যে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয়, চেহারা দেখা গেল, খাবার সময় মা দিল, মা তো সবার সামনে আসতে পারে। তারপরে চাচি আছে না, বাড়িতে কি কয় যে ভাই পর্দা, আরে বাবা পর্দা আমরা বুঝি না, পর্দা কিভাবে করতে হয় জানি না আমরা। শয়তানি তো অন্য জায়গায়। তুমি বাড়িতে সকাল 10টা পর্যন্ত ঘুমাবা, শ্বশুর শাশুড়ি থাকলে তো এটা করা যাবে না, মাথা তো গরম হয়ে যাবে। এই তো কি ব্যাপার এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে, এই গান্দাম লাগিয়ে গেল। আমি তো প্র্যাকটিক্যাল জানি জিনিসগুলো, এই জায়গাগুলো থেকে বের হইতে হবে। এগুলো ফ্যামিলি থেকে যখনই এগুলো বন্ধ হয়ে যাবে, ভাই ভাই যখন সবাই এক জায়গায় থাকবেন, টাকার বরকত অবাক হয়ে যাবেন। একটা ফ্যামিলিতে একটা চুলা চলবে, সবাই মিলে একসাথে খাবেন। একটা জায়গায় টেলিভিশন ভালো জিনিস না, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। এক জায়গায় একটা ফ্রিজ থাকলো, বড় নেন, গাড়ি একটা হইলেই হবে। দেখেন তো কত খরচ কমে যায়, এবং তখন আস্তে আস্তে উন্নতি হবে। এবং ওই যে টাকাটা বাড়লো, ওই টাকাটা সঞ্চয় হইলো, ওই সঞ্চয়ের টাকা দিয়ে আস্তে আস্তে দেশ উন্নত হবে। আমরা কি করতেছি, সবাইকে হচ্ছে ঋণের মধ্যে ঢুকাই দিছি, এই টিভি কিন, মোবাইল কিন, ঋণ করে কি লাভ রে বাবা? সবাই মিলে একসাথে থাকেন, আস্তে আস্তে অসাধারণভাবে সবাই উন্নতির দিকে যাবেন। ফর্মুলা তো আল্লাহ শিখাই দিয়েছে, একসাথে থাকতে হবে সবাই মিলে। একজন আরেকজনের মানে আন্তরিকতাটা এমন হবে, শোনেন, আপনি নামাজের মধ্যে একজন আরেকজনের এত ঘাড়ে ঘাড় মিলে কেন থাকেন, যাতে করে শয়তান না ঢুকে। আপনার ফ্যামিলিতে তো ডিস্টার্ব, ভাইয়ে ভাইয়ে খাতির নাই, ভাই বোনের মধ্যে ডিস্টার্ব, তা কিসের আপনি নামাজ ওইখানে যায় কি করবেন? বাড়িতেই তো ডিস্টার্ব রাখি দিয়েছেন, আর সমাজে যায় কি করবেন? মসজিদগুলো এত অসাধারণ সিস্টেম আল্লাহ দিয়েছে। মসজিদগুলো গেলাম, নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম, আরে বাবা ঠিক আছে, এটা তো হইলই। মসজিদগুলোর কাজ কি ছিল? প্রত্যেক দিন সকাল থেকে 5 বার যে আমরা নামাজে যাই, ওইখানে আলোচনা করার কথা ছিল যে কিরে এর ছেলে কিছু করে না, এ কি করে খাচ্ছে, এর একটা সমস্যার সমাধান করো। এ আজকে অসুস্থ হয়েছে, সবাই মিলে কি করা যায়? আচ্ছা ওর চাকরি চলে গেছে, সবাই মিলে একটা ব্যবস্থা করি। আচ্ছা এর টাকা পয়সার একটু অভাব, সবাই মিলে হেল্প করি। মসজিদ হওয়ার কথা ছিল এইটা। ও আল্লাহ, মসজিদে গেলাম, নামাজ পড়ে আসসালামু আলাইকুম বলে চলে আসলাম, এটা হইল? মসজিদ হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। এবং জুমার দিন যে বড় মসজিদ, ওইটার মানেটা কি? ছোট এলাকায় ঘরে ঘরে ধরেন যে কয়েকটা ঘর মিলে একটা মসজিদ, ওইখানে সব সমস্যার সমাধান হবে না। এই জন্য আল্লাহ কত সাইন্টিফিক। শুক্রবার দিন সবাই একসাথে নামাজ পড়লেন, সেইখানে কি হইলো? ওই এলাকার ওনার সমস্যা, ঠিক আছে আমরা হেল্প করি, ওই এলাকার ওনার সমস্যা আমরা হেল্প করি। ইসলাম কি অসাধারণ জিনিস দেখাই দিল। আর মসজিদের মধ্যে যে আমরা কোনো প্রবলেম সলভিং আলোচনা নাই। আমি আমার আব্বাকে বলি যে আব্বা তোমরা এলাকার যারা গাঁজাখোর ধান্দাবাজ এগুলো নিয়ে একটা দিন প্রোগ্রাম করো কেন? আমার নিজের আব্বা কয় এগুলা তো পুলিশের কাজ। আমি বলছি কিসের পুলিশের কাজ? এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ, বলছে না যে এই যে মদখোর তারপরে নেশাখোর এদেরকে সরাবে। এই ভালো কাজ করতে গেলে অনেকে এসে কি কবে জানেন? ভাই এটা তো ওনাদের কাজ না,
এটা হচ্ছে পুলিশের কাজ, অমুকের কাজ। এরা হচ্ছে সবচাইতে বড় নিমকা শয়তান। এই শয়তান থেকে বাঁচতে হবে। শুনেন, ভালো কাজের সময় নিয়ম, খারাপ কাজের সময় কোন নিয়ম? পুলিশ যদি কাজ করতো, বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না, পুলিশের সাথে আমার তো কথা, আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব, কয় দোস্ত কি কাজ করবো, উপর থেকে কয় যে সারি দাও, এ কয় সারি দাও, ও কয় যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো। তাহলে কি করলে ভালো হয়? জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে, আমরা যদি চাই এই এলাকায় একটা গাঁজাখোর থাকবে না, একটা টেন্ডারবাজ থাকবে না, একটা চাঁদাবাজ থাকবে না, কারো বাপের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে? কেউ পাবে? প্রশ্নই আসে না। এলাকার সবাই এক হন এবং মসজিদ কমিটিগুলো, মসজিদ কমিটিরও তো সমস্যা আছে, কি সেটা বলি, সুদের ব্যবসা করে ধান্দাবাজ, অক বানিয়ে দিছে কমিটির চেয়ারম্যান। কেন রে বাবা, টাকার কি এত অভাব পড়ছে? হ্যাঁ, আছে না? এবং আমি আমার আব্বা বলি যে আব্বা তোমরা বিভিন্ন জায়গায়, আমি বললাম যে কয়েছে এখন ভালো হবে। আচ্ছা ভালো হয়েছে? কয়েছে ভালো বানানোর জন্য খুব চেষ্টা চলতেছে। আমি বলছি ভালো বানানোর জন্য মানে কি চেষ্টা? কয়েছে ওকে পদ দিলে সে হচ্ছে একটা মসজিদ কমিটির পদে আছে, এই জন্য খারাপ কাজ ছাড়বে। আমি কই যে এরকম খারাপ কাজ ওই ছাড়তো, তাহলে ইবলিশ শয়তান আল্লাহর সাথে ছিল, ফেরেশতার সাথে, শয়তানি ছাড়ছে হয়? ইবলিশ শয়তান কোন জায়গায় ছিল? শয়তানি ছাড়ছে? এই কথা কন না কেন? বুঝেন না আমি কি বলতেছি? শোনেন, সারাটা দেশ আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি যদি চেঞ্জ হয়ে যান, যে আমি সব বুঝবো রে বাবা, কে ভালো কে খারাপ, চোর বাটপারের সাথে কোনো খাতির রাখবো না, যে 2 নাম্বারি করে চুরি করে ঘুষ খায়, মানুষকে ঠকায়, 2 নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করছে, তার সাথে অত মিষ্টি মধুর কথা কেন রে বাবা? হ্যাঁ দেখা হয়েছে এমনিতে আসসালামু আলাইকুম, কিন্তু ও আবার প্রধান অতিথি বানিয়ে দিয়েছেন কি কারণে? পয়সার ধান্দা। তা আপনিও তো বড় চোর রে বাবা। প্রোগ্রাম বন্ধ করে দেন। সবচেয়ে সৎ লোক দিয়ে প্রোগ্রাম করতে পারলে করবেন, না হলে প্রোগ্রাম বন্ধ। আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কই যে আমার প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমাদের যে টিম আছে, আমি আগে কই যে যারা করতেছে তাদের একেবারে স্ক্যান করি। কোনো জায়গায় কোনো চোর বাটপার গুন্ডা বদমাশ থাকলে আমি যাবই না, যে ভাই এটা কেমন কথা। আগে আমি গোটাল দেখি একদম, যে এখানে কে আছে, চুরি আছে নাকি ভালো লোক আছে, মানে ওই যে বাটপার আসিয়া থাকবে আর আমি এখানে যাবো, নো, কখনো এটা হবে না। ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যাইতো তাহলে তো দুনিয়ার ভালো দাম কি? ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে। একজন একটা 5 লাখ টাকা দিল, 10 লাখ টাকা দিল, যায় ওর সাথে একটা কাজ করে দিল। কেন রে বাবা? এটা ভুলেও করা যাবে না। পড়াশোনা যারা করছেন, যারা সৎ লোক, পড়াশোনা করলে যে সৎ তা না, যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি। আমি বলতেছি কখনোই এইটাকে নষ্ট করতে দিবেন না যে টাকা। আর আরেকটা জিনিস, অনেকে আছে না, একজন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মাপি টাকা দিয়া, যে আর টাকা বেশি। ঘন্টু সুইপার আছে না, সুইপার খারাপ জিনিসটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করলে 500 টাকা পায়, তা দিনে যদি সে 3টা বা 4টা পরিষ্কার করে 2000, মাসে 60,000। বিসিএস অফিসার প্রথমে ঢুকে পায় ধরেন 40,000, তার বিসিএস অফিসারের চাইতে তো ওইটাই ভালো, ঠিক না? টাকা দিয়ে যদি সবকিছু পরিমাপ করেন হবে? মোটেই এটা করবেন না। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি? মাথায় ঢুকছে? শুনেন, ভালো লোক এইটার কোনো বিকল্প নাই। কোন লোক? ভোট যখন দিবেন আল্লাহর নামের কথা একটু খেয়াল করবেন, যে আল্লাহ কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করবেন, তারপরে ভোটটা দিবেন। ডায়াবেটিস কাদের কাদের আছে? হাত উঁচু করেন তো। ডায়াবেটিস, ওরে বাবা শুনেন, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বানানটা ইংরেজি কি দিয়ে শুরু? ডি। ডি দিয়ে একটা আগে খুব হইতো ডায়রিয়া আছে না, ডায়রিয়া। ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয় তার সামনে আর 2টা ডি আছে, একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ। ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হয়েছে, একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন, নিজে বাসায় মাস্তানি করে স্যালাইন ট্যালাইন বেশি খাওয়ায়, কম বেশি করে, একদম আল্লাহ না করুক, একদম ডেথ। ডায়াবেটিসের রোগী কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট, ডক্টরের কাছে যাবেন, ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে আপনি প্লাস মাইনাস বুঝবেন না। আমি খালি যেইটা বললাম সেইটুক, বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন। আমার খুব কাছের বন্ধুর, মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে। আমার এত কষ্ট লাগছে, আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো, জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে। আল্লাহ, যদি উনি অন্য ধর্মের যাই হোক, কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন। তা যে জিনিসটা বলতেছিলাম, জন্ডিস কারো কারো হয়েছে, জন্ডিস। আচ্ছা একটা জিনিস বলি, জ্বর হইলে কি খান আপনারা? জ্বর, হ্যাঁ,
যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয়, প্যারাসিটামল খাইলে কলিজা আছে না, লিভার একেবারে পচিয়া ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয়, ভুলেও প্যারাসিটামল খাবেন না, হারাম। হারাম বলতে বুঝাচ্ছি একেবারে ব্রেনের জন্য, শরীরের জন্য ধ্বংস, ভুলেও এটা করবেন না। ওই যে অনেকে কয় না যে ওষুধের দোকানে গেলাম, ডাক্তার কইল ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে। শোনেন, ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে, কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই। কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয়। আমার এক বন্ধু আছে, চেয়ারম্যানের এক ছেলে, তার হচ্ছে ভাগিনা এরকম, আমি যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে, জ্বর ছিল, প্যারাসিটামল খাইছে, 4-5 দিন খাওয়ার পরে কমে নেয়, ওষুধের দোকানদারের কাছে গেছে, দোকানদার কাছে ডোজ আরও বাড়ে দেয়, বেশি করে প্যারাসিটামল দিছে। সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ, কয়েছে দোস্ত কি হয়েছে, মাথা টাথা কিছু বুঝতেছি না। তার হচ্ছে লিভার আছে না, লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে, পচে ব্রেন ধ্বংস করে ফেলছে। ওই রাতটাই পার হতে পারেনি, তার আগে মারা গেছে। আমি সবসময় প্র্যাকটিক্যাল যেটা ঘটে সেটা বলি। শোনেন, আল্লাহ আমাদের যে বানাইছে না অন্যরকম, আল্লাহ তো খুব পছন্দ করে আমাদের। ভুল করব আমরা, ঠিক রাস্তায় আসব, এবং আল্লাহ এমন অসাধারণ, যারা যে কোনো কারণে খারাপ রাস্তায় গেছেন, যেই খারাপের রাস্তায় যান, বুঝেন না 99-এর শক্তি, আল্লাহর পবিত্র নামের শক্তি এমন, আপনি জাস্ট 3টা সপ্তাহ যদি কষ্ট করেন, যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি ফিরে ভালো অবস্থায় আসতে পারবেন, যে কোনো খারাপ অবস্থায়। তাহলে কাজটা কি সেটা বলি। যেই রকম হচ্ছে নেশার মধ্যে আছেন, এইটার জন্য শোনেন, প্রথম সপ্তাহ খুব কষ্ট হবে, 1 সপ্তাহ কষ্ট করতে হবে। কেন? কারণ ওই যে 2 নাম্বারই করছেন, দুনিয়া একটা শাস্তি তো হবে। আরেকটা জিনিস, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে কিয়ামতে তো কি আছে সেটা তো গেলেই বুঝা পাবেন। জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ দোজক দেখাই দিবে ভালো করে, যে দেখ বিশ্বাস হয় কিনা। কবে আল্লাহ বিশ্বাস দিচ্ছে। জাহান্নামে যারা যাবে প্রত্যেকে বিশ্বাস করেই যাবে, মানে বুঝেন নাই, যাওয়ার আগে কবে আল্লাহ একটু মাফ করে দাও, কোনো বাউদ্দি নাই, পার হয়ে গেছো, এখন ঢুকো। আর আব্বা আম্মার সাথে বেয়াদবি খারাপ ব্যবহার করলে দুনিয়ায় সেটার শাস্তি পাবেন, আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে। এবং আমি তো নিজে দেখছি, আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখি, আমি কই বাবা এটা তো বুঝে গেছি। এবার তাহলে মেকানিজম হবে অ্যাকশন তো বোঝা গেছে যে আব্বা আম্মার দোয়া, সবার আব্বা আম্মা যার, হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই, তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আব্বা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন। আরেকটা জিনিস যেটা বলছে, 3 সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ কষ্ট হবে কারণ খারাপ কিছু করছেন, 2য় সপ্তাহে আস্তে আস্তে কষ্টটা কমবে, 3য় সপ্তাহে মনে হবে এত খারাপ কাজে আমি কিভাবে ছিলাম, ওই আফসোসটা হবে 3য় সপ্তাহে, এবং আস্তে আস্তে খারাপ জিনিসটা আর ভালোই লাগবে না, মনে হবে যে এটা থেকে একদম নিজেকে দূরে সরাই ফেলি। তাহলে আমরা একদম শেষের দিকে আসছি। সামেন, সবচেয়ে দামি একটা খাবার বলছিলাম, মধুর সাথে কি মিশাইতে হবে বলেন দেখি, কে? টক দই, মধুর সাথে টক দই। আচ্ছা বলেন তো, মধুর সাথে টক দই মিশাইলে ওইটা সবচেয়ে ভালো হবে। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমি যেটা হইতে চাই হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে যেটা হইতে চাই হয়ে গেছি। রিভিশন দিবেন 1 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 7 নাম্বার দিন, 14 নাম্বার দিন, আরো আছে। অনেকে কয় না এ স্মার্ট না, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আপনার কানটা ধরেন তো, কানের লতি, কানের লতির সাথে আপনার যে শোল্ডার আছে না, শোল্ডার ঘাড়, এইটার দূরত্ব যত বেশি তত আপনি স্মার্ট, তত আপনি কনফিডেন্স। আমরা যে বসার সময় কই না যে একটা স্মার্ট হইতে বসতো, স্মার্ট, যদিও আমি এইটা মাইকটা খুসর মুসর করতেছে কারণ আমি ডাকতে গেলে টাইম লস হবে, এই জন্য আর ডাকতেছি না। এই যে আপনি যখন বসবেন আপনি খেয়াল করবেন, এই যে কানের লতি এবং শোল্ডার, কানের লতি এবং শোল্ডার, এই দুইটা যত দূরত্ব বেশি তত আপনি স্মার্ট। চেষ্টা করবেন। আচ্ছা বুঝতে পারছি। আরবিতে দেখেন না অ্যাটেনশন, এইটা আর এইটা। অনেকে কয় না চেহারা সুন্দর করব, আছে কিন্তু চেহারা সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি আছে না, ছোট্ট একটা কাজ করে, ছোট্ট কাজ কি জানেন? আপনার যে উপরের যে ঠোঁট আছে না, ঠোঁট আর এই যে চোখের যে নিচের লাইন, এইটার মধ্যে একটা দূরত্ব আছে, এইটার একটা স্পেশাল রেশিও আছে। ওই রেশিওটা যদি ঠিক করে দেওয়া যায়, বাস আপনি গেম চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হজ করতে মানুষ কোথায় যায়? বিজ্ঞানীরা সেদিন পড়লাম, যত পরী খেলে অবাক হয়ে যায়। এই যে ঊর্ধ্বাকাশ আছে না, ওইটার সাথে পৃথিবীর একটা কানেকশন হওয়ার একটা টাওয়ার আছে, টাওয়ার, ওই টাওয়ারটা হচ্ছে মক্কা। বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে মক্কা যে জায়গায় আছে। আচ্ছা শুনেন, সহজ করে বুঝাই। পৃথিবী আছে না,
পৃথিবী কিন্তু একটা বড় চুম্বকের মতো। চুম্বক কিসের মতো? চুম্বকের মতো। একটা চুম্বককে যেদিকেই রাখেন উত্তর দক্ষিণ হবে, এরকম পৃথিবীর উত্তরের সাথে চুম্বকের দক্ষিণ, পৃথিবীর দক্ষিণের সাথে চুম্বকের উত্তর, এটার একটা হিসাব আছে। মক্কা শরীফে চুম্বকের যে বিচ্যুতি এটা একদম জিরো। মক্কা শরীফ যে আল্লাহর একটা চোজ করা, আল্লাহর যে একটা স্পেশাল পছন্দের জায়গা, সেইটা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে মক্কা। আচ্ছা, মক্কা শরীফে যারা হজ করছে কয় না খুব ভালো লাগে? কর না কেন? ভালো লাগে না? মক্কা শরীফে ভালো লাগে কেন জানেন? কারণ ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স আছে, সহজ করে বুঝাই, এই যে আপনার মোবাইলের টাওয়ার আছে না, আরো সহজ করে, মোবাইলে আপনি 15 মিনিট কথা কইছেন, মাথা গরম হয় না? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এইরকম এই যে মোবাইলের টাওয়ারের নিচে আপনি কথা বলবেন, দেখবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপনার মেজাজটা গরম করে দিবে। তখন দেখবেন যে এই যে ঘুম আসে না, কেমন জানি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে, খোসর মোসর লাগে, মেজাজটা খিটখিট হয়। এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গায় গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আস্তে আস্তে কমে যায়, আপনি শান্তিতে থাকবেন। তার মধ্যে একটা হচ্ছে কি জানেন? মক্কা শরীফ তো বলছি, আরেকটা হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে ওইখানকার যে এনভায়রনমেন্ট, ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে হচ্ছে নিউট্রালাইজ করে। সমুদ্র সৈকতে গেছেন কারা কারা? হাত উঁচু করেন তো। ভালো লাগছে না খারাপ? যতবার যাবেন ভালো লাগবে। কারণ কি? এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে। বাড়িতে ওয়াইফাই কার কার আছে? হাত উঁচু করেন। আচ্ছা, ভেরি ফাইন। শুনেন, ওয়াইফাই যে রাউটার আছে না, রাউটার বেডরুমের মধ্যে যেখানে ঘুমান সেইখানে ওয়াইফাই রাউটার কার কার আছে? হাত উঁচু করেন তো। ওয়াইফাই রাউটার বেডরুমের মধ্যে, বেডরুমের মধ্যে ওয়াইফাই রাউটার রাখবেন না। রাখলে কি হবে জানেন? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্রেইনের মধ্যে গোসর মোচর লাগাই দিবে, প্যাঁচ লাগাই দিবে ব্রেইনের মধ্যে। দেখবেন যে ঘুম ঠিক হবে না। ঘুমের ওষুধ যে এত বাড়ছে, যেই দিন থেকে মোবাইল আসছে, টাওয়ার বাড়ছে, সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে। ঠিক না বেঠিক বললাম? বুঝাইতে পারছে? তাহলে প্রত্যেকে আমার মনে হয় যে গাইডলাইনগুলো মোটামুটি বুঝে ফেলছেন। আচ্ছা, ভাইরাসের নাম শুনছেন? ভাইরাস, ভাইরাস শোনেন, মোবাইলেও ভাইরাস আছে, আবার এই জায়গাতেও ভাইরাস আছে। ভাইরাস আপনাকে যাতে অ্যাটাক করতে না পারে এই জন্য আপনার শরীরের মধ্যে ফাইটিং কোর্স আছে। শোনেন, আল্লাহ কি অসাধারণ। ভাইরাস থেকে একটা জিনিস শেখার আছে। আপনি মনে করেন যে এই যে এই মোবাইলটা ধরেন ভাইরাস, এইটা ধরেন ভাইরাস, এইটাকে আমি এই কাপের উপরে রাখলাম, কাপের উপরে এই ভাইরাসটাকে কাপের উপরে রাখছি। কাপটা কি একটা জীব না জড়? জড়, এর তো জান নাই। তাই এর উপরে যখন ভাইরাসকে রাখবো তখন তার কোনো জীবন থাকবে না, তার জীবন নাই। আবার এইটাকে মনে করেন আমি আমার শরীরের যোগ করলাম, তখন এই জীবন ফিরে পাবে। যে ভাই এটা কি করছেন? হ্যাঁ, এরকম জিনিসকে বলে ভাইরাস। তার মানে সে যদি কোনো একটা বস্তুর মধ্যে থাকে তাহলে সে বস্তু হয়ে গেল, তার জীবন নাই। সে যদি কোনো জীব, কোনো প্রাণী, কোনো উদ্ভিদের শরীরে আসে তখন সে জীবন ফিরে পায়। আপনি এখন চিন্তা করেন তো, আল্লাহ যদি চায় দোজকের মধ্যে খালি ভাইরাস যদি সেট করে রাখে আর শরীরগুলা যাওয়ার পরে যদি অ্যাটাক দেয়, কি অবস্থা হবে? ভাইরাসের কিন্তু কোনো মৃত্যু নাই, জানেন? ভাইরাসের কোনো মৃত্যু নাই। কিসের মরে হয়? ওই খালি সংখ্যা বাড়ায়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম করে সংখ্যা বাড়াবে, জীবন টানা নাটা করে ফেলবে, একেবারে ধ্বংস করে ফেলাবে। আচ্ছা, এখানে আমরা যারা আছে, আমাদের আব্বা আম্মার সাথে আমাদের বয়স সাধারণত 20 বছরের পার্থক্য থাকে না? কথা কন না কেন? 20। দই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এত উপকারী, শেষ করতেছি। দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া। আপনি কি জানেন একটা ব্যাকটেরিয়া মনে করেন পৃথিবীতে আসলো, এখন আপনি মনে করেন একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলো, ওর আব্বা মা হইতে, ছেলে হইলে আব্বা হইতে, মেয়ে হইতে আম্মা হইতে 20-15 বছর বয়স লাগবে না? পৃথিবীতে একটা ব্যাকটেরিয়া যে এখনই আসলো, ওর আব্বা হইতে মানে ওর কাছ থেকে নতুন বাচ্চা আসতে কত বছর লাগতে পারে? কত আইডিয়া? কতক্ষণ? কয় বছর? ধরেন যে আমি এই যে যখন বক্তব্য শুরু করছি, ধরেন যে একজন ব্যাকটেরিয়া আসলো, 20 মিনিট পরে সে আব্বা হয়ে গেল, 40 মিনিট পরে সে দাদা, 60 মিনিট পরে গ্রেট গ্র্যান্ডফাদার হয়ে গেল। তার মানে প্রতি 20 মিনিটে একটা নতুন জেনারেশন আসে। বুঝেন নাই তো? বাংলাদেশের এখন মনে করেন লোক 20 কোটি, যদি 20 মিনিট পরে প্রত্যেকের আরেকটা করে বাচ্চা হয় তাহলে কয় কোটি হবে 20 মিনিট পর? হ্যাঁ, 40, তারপরে 80, তারপরে কত? 160 কোটি। ব্যাকটেরিয়া 20 মিনিটে আগে পৃথিবীতে আসলো, 20 মিনিট পরে সে আব্বা হয়ে গেল,
40 মিনিট পরে দাদা হয়ে গেল, 60 মিনিট পরে পরদাদা হয়ে গেল। আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় অহংকার করি না? আল্লাহ ব্যাকটেরিয়ার মধ্যে দেখে দিছে 20 মিনিটে আব্বা, 40 মিনিটে দাদা, 60 মিনিটে পরদাদা। তার মানে কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই, সবগুলোতে আল্লাহ এমন মেকানিজম করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় একদম ডিফারেন্ট। ভাইরাস জাহান্নামের মধ্যে গেলে আল্লাহ যদি এইটা দিয়ে অ্যাটাক দেয় শেষ। ব্যাকটেরিয়া, ও ব্যাকটেরিয়া মানে যে খারাপ তা না। আপনি যে দইয়ের মধ্যে দইটা কিনে খান, ওটা ব্যাকটেরিয়া কিনে খান। ওই ব্যাকটেরিয়া কি করে জানেন? আপনার শরীরের ভিতরে, শোনেন, আপনার শরীরের ভিতরে কিন্তু হচ্ছে খাবার হজমের জন্য ওই দইয়ের ব্যাকটেরিয়াটা উপকারী। ঠিক তেমনি করে আমরা জমি চাষ করি না, যারা ফার্মার কৃষক আছেন ওনারা যে ওই যে জমি চাষ করার মানে কোনো কিছু বপন করার আগে যে চাষবাস করেন, ওটা কেন করেন জানেন? ওইখানে যে ব্যাকটেরিয়া আছে সে যাতে আরাম করে থাকতে পারে। ব্যাকটেরিয়া যদি এক জায়গায় আরাম করে থাকে তাহলে ওই জায়গায় ভালোভাবে হচ্ছে খাবার তৈরি হওয়ার জন্য যে ফসল উৎপাদন সেটা ভালো হবে। আপনি মনে করতেছেন আপনি বীজ দিলেন, পানি দিলেন, উপর থেকে সূর্যের আলো আসলো, জিনিস হবে, ঘন্টু হবে। ব্যাকটেরিয়া না হলে কিছুই হবে না। আল্লাহ খাবার দাবারের জন্য দেখেন আল্লাহ কি অসাধারণ। ব্যাকটেরিয়া যেই কাজটা করে এই কাজটা আমরা অন্য সারটার দিয়ে যদি করতে চাই তারপরও আমরা ওর মতো ন্যাচারালি করতে পারবো না। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? তার মানে মাটিতে যে আপনার ফসল উৎপাদন হচ্ছে এইটার জন্য আল্লাহর রহমত হিসাবে 24 ঘন্টা প্রতি মুহূর্তে কাজ করতেছে ব্যাকটেরিয়া। তা আমার মতে প্রত্যেকটা জিনিস এরকম সায়েন্টিফিক্যালি আমরা যদি বুঝতে পারি, এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন শোনেন, লাস্টের 2-3 মিনিট আগে, এই ওঠা যাবে না, এই থামেন, সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি। খাতা কলম আমার অবশ্যই খাতা কলম আনবেন, সব তো খেলারে ফেলাবেন। 80% যাইতে যাইতে শেষ। এখন আবার রিক্যাপ করে দিই, শুনেন। কোন কালি দিয়া লিখবেন? নীল। একটানা সর্বোচ্চ কতক্ষণ পড়বেন? হ্যাঁ, 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 25। প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? এই তো দেখেন ছোট বাচ্চাগুলোর ব্রেইন অ্যাক্টিভ আছে, এইটা খাঁটি ব্রেইন। আর বড় যত হয়েছে তত ধ্বংস, কারণ এই যে পিওর। ভেরি নাইস, কংগ্রাচুলেশন। 5 থেকে 7 মিনিট, 3 থেকে 5 মিনিট প্রত্যেক ঘন্টায় রিভিশন। 1 নাম্বার দিনে রিভিশন, তারপরে কয় নাম্বার দিনে? ভেরি ফাইন। তারপরে 14। প্রত্যেক চ্যাপ্টারের সূরা ফাতিহার মতো কত % অংশ আছে? 15 থেকে 20, 15 থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে 15 থেকে 20% আগে পড়বেন, তারপরে বাকি পড়া পড়বেন এবং কন্টিনিউয়াস রিভিশন। আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন, সেটা বাপ মার সাথে সম্পর্ক কেমন? হ্যাঁ, সব ভাই একসাথে থাকবেন না আলাদা? আর বাড়ির যত মা আছে, খালা, সকাল 10টায় উঠবে না 12টায়? 10টায় উঠবে, মূর্খ। ভোর 5টা 6টা সকালে উঠা লাগবে। কাম কি? যত বড় অফিসার হোক বাড়ির কাজ করে খাওয়া লাগবে। এটার কোনো অল্টারনেটিভ নেই। এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য, প্রত্যেকের জন্য। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি। মা ভক্ত তো অবশ্যই বেশি, তবে আমি একটা জিনিস বলি, হাজব্যান্ডদের জন্য একটু বলি। অনেক আমার কমেন্ট আসে তো, কয় লোকটা খুব গ্যাঞ্জাম লাগিয়ে দিছে। হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস, ওয়াইফ যত টাকা ইনকাম করুক, জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা। আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো, নাইলে তো হয়তো কমেন্ট করতে পারবে। জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি। জীবনে আমি কেন, আমি একটা ছোট লোক, ওর টাকা যা পারছে করুক। এবং আপনার ওয়াইফের যত টাকা ইনকাম করুক, হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া। তবে হ্যাঁ, এখানে আপনার কোটি টাকা দেখে আপনি বিশাল বেশি টাকা দিবেন। টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে। আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন, ধ্বংস হয়ে যাবে। যেই টাকা লাগে তার চাইতে 20% কম দিবেন। মানেটা কি? লাগে 10,000, 8,000 দিবেন। লাগে 5,000, 4,000 দিবেন। যে ভাই এটা কি? কাজ করো, ভালো পরিশ্রম করো, ভালো ব্যবহার করো, অন্যের সাথে চমৎকার আচরণ করো, আস্তে আস্তে বোনাস পাবা। আর আপনারা কি করেন? লাগবে 10,000, দিয়ে দিলেন 12,000, 20,000। ধ্বংস হয়ে যাবে। এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি, এলাকায় আছে না, শুনেন, এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টারের পরে স্মোকিং করে সবার সামনে, আসসালামু আলাইকুম বলে ওকে থামাবেন। এলাকার 2-4 জন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও দাও, আমরা একসাথে খাই, তোমার আব্বা আম্মাকে ফোন দেই, একসাথে বসে খাবো ভালো খাবার। প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি, একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে, হয় সিগারেট খাইতে পারে। আর কিভাবে সিগারেট খায়?
কিসের ফ্রিডম? আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না, অত কোনো বুদ্ধি নেই। আর ফির কিসের ফ্রিডম? ওই যখন বড় হবে তখন দেখা যাবে। আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না। ওই বিড়ি খাচ্ছে মাত্র 50 টাকা না 300 টাকা জরিমানা। এটা জরিমানা করা উচিত ছিল 30 লাখ টাকা। বিড়ি কত ক্ষমতা হয়েছে সেটা দেখি, তোর স্ট্যাটাস কি সেটা দেখি। 30 লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে। এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে। এত বিড়ি, এত তামাক আমাদের উত্তরবঙ্গে আছে, এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে। তামাক সেক্টরের যে লোক, এগুলো সব অন্য জায়গায়। শয়তানি সব ঢুকছে সব। শোনেন, বাড়ি থেকে শুরু করবেন, এলাকায় যত বড় গুন্ডা বদমাইশ আছেন, আর ভালো ছেলে পেলে যারা, শোনো, যারা ভালো ছেলে পেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা, একসাথে চলাফেরা করবা। যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো, আগে দেখবা যে অন্যায়, প্রত্যেকে যায় বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে, আমি বই নিয়ে পড়বো। বই পড়ি কাম নাই, বই পরে বহু পড়া যাবে। অন্যায়ের প্রতিবাদ এক নম্বরে অন্যায়ের প্রতিবাদ। বুঝাইতে পারছি আমি কি বলছে? এই অনুযায়ী তোমরা করবা। এবং একটা জিনিস বলি, সারা বাংলাদেশ নোবেল তো আজকে অসাধারণ বলছে, 30 বছর পরে, আমরা 30 বছর না, আল্লাহ যদি চায়, জোহরান মামদানি 1 বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাইফির কায়রে চিনে না, আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগায় আসতেছে। কেন? কারণ সত্যি কথা বলছে। যারা সামনে সারা দেশকে লিড করবে, আরেকটা জিনিস, স্টুডেন্ট যারা আছে না, প্রত্যেকেই পলিটিক্স করবা। প্রত্যেকে, আমি বলতেছি প্রত্যেকেই পলিটিক্স। আব্বা আম্মা যদি কবা যে নাবিল স্যার কয়ে গেছে, প্রত্যেকে পলিটিক্স করবে। তবে হ্যাঁ, শোনো, আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে। পলিটিক্স মানে পড়াশোনা 1 নম্বরে। ও বাবা, এখন যে না, পলিটিক্স মানে 1 নম্বরে পড়াশোনা, তারপরে অন্যায়ের প্রতিবাদ। পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। তো যাবা, তোমাকে আইন কানুন দেখাই দিবে যে ভাই নিয়ম নাই। তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে, সবচেয়ে তুমি বেশি জানো, সবচেয়ে বেশি বুঝো, সবচেয়ে সুন্দর বলতে পারো, সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে। চোর বাট্টা ঠান্ডা হয়ে যাবে যে ভাই এর সাথে গান্দাম করতে গেলে গান্দাম লাগাই দিবে। আর তুমি হচ্ছে মূর্খ। শোনো, আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে, তোমার শক্তিশালী হইতে হবে। ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে। এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নামাজ, রোজা, এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা। তোমার তারুণ্যের যে শক্তি, সেটাকে ভালো কাজে লাগাবা এবং এমন অসাধারণ হবা তুমি, যেই দিকে যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।